প্রশ্ন 1, শান্তির ইতিবাচক ধারণা ব্যাখ্যা কর সম্পূর্ণ ও পয়েন্ট ভিত্তিকভাবে। সংজ্ঞা ডেফিনিশন। গ্যালটিং এর মতে, positive peace is not merely the absence of violence, but the presence of social justice, equality, and harmony. গালটুং, 1969। মূল বৈশিষ্ট্যসমূহ, মূল পয়েন্টসমূহ। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, সকল শ্রেণীর মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, অবকাঠামোগত সহিংসতা বিলোপ, দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব ও স্বাস্থ্যহীনতা দূর করে, মানবাধিকার নিশ্চিতকরণ, মত প্রকাশ, ধর্মচর্চা ও সংগঠনের অধিকার, লিঙ্গ ও জাতিগত সমতা, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সমান মর্যাদা, অর্থনৈতিক ন্যায় ও কর্মসংস্থান, সুষম উন্নয়ন, আয়বৈষম্য দূরীকরণ ও চাকরির সুযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান, জনগণের মৌলিক চাহিদা মেটানো শান্তির অংশ, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন, নির্মল পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, সংঘাত প্রতিরোধ ও আলোচনার সংস্কৃতি, সহিংসতা পরিবর্তে সংলাপ ও আপোসের মাধ্যমে সমাধান, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক শাসন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও জবাবদিহি ব্যবস্থা, সংস্কৃতি, সহনশীলতা ও সহাবস্থান, ভিন্নমত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, নিমনেক মনে রাখার কৌশল, PEACETALKS, পার্টিসিপেশন ইন গভর্নেন্স, শাসনে অংশগ্রহণ, ইকোনমিক ইকুইটি, অর্থনৈতিক সমতা, অ্যাক্সেস টু সার্ভিসেস, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কনফ্লিক্ট অ্যাভয়েডেন্স, সংঘাত প্রতিরোধ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, পরিবেশ সুরক্ষা, টলারেন্স, সহনশীলতা, অ্যাবসেন্স অব স্ট্রাকচারাল ভায়োলেন্স, অবকাঠামোগত সহিংসতা নেই, লিগ্যাল রাইটস, মানবাধিকার ও আইনগত সুরক্ষা, নলেজ এবং এডুকেশন, জ্ঞান ও শিক্ষা, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়। উপসংহার। ইতিবাচক শান্তি হল একটি পূর্ণাঙ্গ সামাজিক অবস্থা, যেখানে দারিদ্র্য, বৈষম্য, নিপীড়ন, সহিংসতা নেই, বরং ন্যায়, মানবিকতা ও অংশগ্রহণমূলক উন্নয়ন আছে। এটি শুধু রাষ্ট্রের নয়, ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বেরও বহিঃপ্রকাশ। প্রশ্ন 2, শান্তির বিকল্প ধারণার মূল বিষয়সমূহ আলোচনা কর। ভূমিকা। শান্তি শব্দটি বহুমাত্রিক, শুধু যুদ্ধবিরতির নাম নয়, বরং এটি ন্যায়, সম্প্রীতি ও মানবিকতার প্রতীক। তবে শান্তির বিকল্প ধারণা বলতে বোঝায় এমন সব দৃষ্টিভঙ্গি, যা প্রচলিত শান্তির মানে সহিংসতা অনুপস্থিতি ধারণার বাইরে গিয়ে গঠনমূলক, সামাজিক ও ন্যায্য ভিত্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। গ্যালটিং এর মতে, নেগেটিভ পিস is the absence of direct violence. Positive peace is the presence of social justice and equality. এই তাত্ত্বিক কাঠামোর বাইরেও কিছু বিকল্প ধারণা তৈরি হয়েছে। মূল বিষয়সমূহ, মূল পয়েন্টসমূহ। নেগেটিভ পিস। শুধুমাত্র যুদ্ধ বা সরাসরি সহিংসতা না থাকলেই শান্তি নয়। এটি অস্থায়ী এবং ভঙ্গুর শান্তির রূপ। ইকোনমিক পিস। শান্তি তখনই সম্ভব, যখন অর্থনৈতিক বৈষম্য দূর হয়। ইকোলজিক্যাল পিস। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় শান্তির অন্তর্ভুক্তি। ক্যাপাসিটি পিস। জনগণের সমস্যা সমাধানের দক্ষতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণ। কালচারাল পিস। সাংস্কৃতিক বৈচিত্র্য মেনে নেওয়ার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা। জেন্ডার পিস। নারীর মর্যাদা ও অংশগ্রহণ ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। রিলিজিয়াস পিস। ধর্মীয় সহিষ্ণুতা ও আত্মবিশ্বাসে শ্রদ্ধাবোধ। ডায়ালগ বেসড পিস। সংঘাত সমাধানে সহিংসতা নয়, সংলাপ ও আলোচনার পথ। রিস্টোরেটিভ পিস। অতীতের অন্যায় মিটিয়ে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তোলা।
কমিউনিটি বেসড পিস, কমিউনিটি পিস। স্থানীয় জনগণের মতামত ও নেতৃত্বের ভিত্তিতে শান্তি। নিমনেক মনে রাখার কৌশল, PEACECIRCLE। পি পলিটিক্যাল ডায়ালগ, রাজনৈতিক সংলাপ। ইকোলজিক্যাল কনসার্ন, পরিবেশ সচেতনতা। অ্যাফার্মেটিভ জাস্টিস, ন্যায্যতা। কালচারাল টলারেন্স, সাংস্কৃতিক সহনশীলতা। ইকোনমিক ইকুয়ালিটি, অর্থনৈতিক সমতা। কমিউনিটি পার্টিসিপেশন, সম্প্রদায়ের অংশগ্রহণ। ইন্টারফেথ রেসপেক্ট, ধর্মীয় শ্রদ্ধাবোধ। রিস্টোরেটিভ জাস্টিস, প্রতিশোধ নয়, পুনঃস্থাপন। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, সামর্থ্য বৃদ্ধি। লিগ্যাল প্রোটেকশন, আইনগত সুরক্ষা। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন। উপসংহার। শান্তির বিকল্প ধারণাগুলো আমাদের শেখায়, শান্তি কেবল গোলা বারুদের নীরবতা নয়, বরং এটি একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ ব্যবস্থা। এগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্তরে ন্যায় ও মর্যাদাভিত্তিক এক সহাবস্থান নিশ্চিত করে। প্রশ্ন ৩, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা কি? ভূমিকা। শান্তি কেবল একটি রাজনৈতিক বা সামাজিক ধারণা নয়, বরং এটি প্রতিটি প্রধান ধর্মের অন্তর্নিহিত শিক্ষা। শান্তি শব্দটি বহু ধর্মে ঈশ্বরের নিকটবর্তী হওয়ার, আত্মার মুক্তি পাওয়ার, এবং মানবিক সহানুভূতির প্রতীক। ধর্মীয় দৃষ্টিকোণে শান্তি মানে শুধু যুদ্ধের অনুপস্থিতি নয়, বরং এটি এক ধরনের অভ্যন্তরীণ ভারসাম্য, ন্যায় ও সদিচ্ছার অভিব্যক্তি। মূল পয়েন্টসমূহ। ইসলাম ধর্মে শান্তি, পিস ইন ইসলাম। ইসলাম শব্দটি নিজেই এসেছে সালাম শব্দ থেকে, যার অর্থ শান্তি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ শান্তির ঘরে আহ্বান করেন। ইসলামে দয়া, সহনশীলতা ও ন্যায় বিচারই শান্তির ভিত্তি। খ্রিস্টধর্মে শান্তি, পিস ইন ক্রিশ্চিয়ানিটি। যিশু খ্রিস্টকে বলা হয় প্রিন্স অফ পিস। বাইবেলে বলা হয়েছে, ব্লেসড আর দ্য পিসমেকার্স, ফর দে শ্যাল বি কল্ড দ্য চিলড্রেন অফ গড। খ্রিস্টধর্ম ক্ষমা, প্রেম ও প্রতিবেশীর প্রতি সহানুভূতির মাধ্যমে শান্তির শিক্ষা দেয়। হিন্দু ধর্মে শান্তি, পিস ইন হিন্দুইজম। হিন্দু ধর্মে শান্তি মন্ত্র আছে, ওম শান্তি শান্তি শান্তি, অর্থাৎ চেতনা, মন ও আত্মায় শান্তি কামনা। করুণা, অহিংসা ও ধর্ম পালন শান্তির উপায়। বৌদ্ধ ধর্মে শান্তি, পিস ইন বুদ্ধিজম। বুদ্ধের মূল বার্তা, দুঃখ থেকে মুক্তি ও নির্বাণ লাভই অন্তঃশান্তির পথ। অহিংসা, অহিংসা, সহানুভূতি, করুণা ও ধ্যান, মেডিটেশন, শান্তির মূল উপাদান। ইহুদি ধর্মে শান্তি, পিস ইন জুডাইজম। শ্যালম শব্দটি অর্থাৎ শান্তি, ইহুদি সংস্কৃতির মূল অভিবাদন। ন্যায়ের ভিত্তিতে সামাজিক সাম্য স্থাপন করাই শান্তির উপায়। খ্রিস্ট ও ইসলামের মিল। উভয় ধর্মে শান্তি ঈশ্বরের মূল ইচ্ছা এবং মানুষের উপর দায়িত্ব। শান্তির দূত হিসেবে নবী ও যিশু খ্রিস্টের ভূমিকাও একইরূপ। অহিংসা ও সহনশীলতা। সব ধর্মই মানুষে মানুষে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতাকে শান্তির পূর্বশর্ত বলে মেনে নেয়। আত্মিক শান্তি ও বাহ্যিক শান্তি। ধর্মীয় শান্তি কেবল বাহ্যিক সংঘাতের অনুপস্থিতি নয়, বরং আত্মিক বিশ্রাম ও পরিপূর্ণতা অর্জনের একটি রূপ। নিমনেক মনে রাখার কৌশল, পিসফুল। প্রেয়ার, প্রার্থনা। ইকুয়ালিটি, সমতা। অহিংসা, অহিংসা। কম্প্যাশন, সহানুভূতি। এনলাইটেনমেন্ট, আত্মিক জ্ঞান। ফরগিভনেস, ক্ষমা। ইউনিটি, ঐক্য। লাভ, ভালোবাসা। উপসংহার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তি মানে হচ্ছে একাত্মিক, সামাজিক ও নৈতিক ভারসাম্য। শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়, বরং তা মানব জীবনের চূড়ান্ত গন্তব্য। সব ধর্মে শান্তি গঠনের মূলনীতি হল ন্যায়, করুণা ও দয়া, যা মানুষকে মানুষ করে তোলে। প্রশ্ন ৪,
শান্তির আইনগত কাঠামো কি? ভূমিকা। শান্তি শুধু হৃদয়ের বা ধর্মীয় অনুভূতির বিষয় নয়। আন্তর্জাতিক পরিসরে শান্তি বজায় রাখতে আইন একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করেছে। এই কাঠামোই শান্তির সংরক্ষণ, সংঘাত প্রতিরোধ এবং মানবাধিকারের প্রতিষ্ঠার এক বলিষ্ঠ সহায়ক। তাই, শান্তির আইনগত কাঠামো বলতে বোঝায় সেই আন্তর্জাতিক ও জাতীয় নিয়মনীতি, চুক্তি, প্রতিষ্ঠান ও নীতিমালা, যা শান্তি রক্ষায় প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলে। মূল পয়েন্টসমূহ। জাতিসংঘ সনদ আনচার্টার 1945 সালে প্রণীত। প্রথম অধ্যায় স্পষ্টভাবে বলা হয়েছে, বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ জাতিসংঘের প্রধান লক্ষ্য। সনদের 2-4 ধারায় বলপ্রয়োগের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক মানবাধিকার আইন 1948 সালের ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের প্রতি সম্মান ও সুরক্ষায় শান্তি প্রতিষ্ঠার ভিত্তি। প্রত্যেক মানুষের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার মাধ্যমে সমাজে শান্তি নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক মানবিক আইন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। জেনেভা কনভেনশন 1949 অনুযায়ী, যুদ্ধের সময় সাধারণ জনগণের সুরক্ষা শান্তির বিকল্প পথে উৎসাহ দেয়। নিরস্ত্রীকরণ চুক্তিসমূহ। পারমাণবিক নিরস্ত্রীকরণে এনপিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। অস্ত্র নিয়ন্ত্রণে সিটিবিটি, স্টার্ট ইত্যাদি চুক্তি, এগুলো শান্তির আইনি ভিত্তি তৈরি করে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2002 সাল থেকে কার্যকর। যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার করে এবং ভবিষ্যৎ সংঘাত রোধ করে। শান্তিরক্ষা কার্যক্রমের আইন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের আইন ও নীতিমালা, শান্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণে যুক্ত। আঞ্চলিক চুক্তি ও আইন। ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, সার্ক ইত্যাদি আঞ্চলিক সংগঠনগুলোর নিজস্ব শান্তি সংক্রান্ত বিধান। উদাহরণ, সার্ক কনভেনশন অন টেররিজম। রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক চুক্তি। যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্রের মধ্যে চুক্তির আইনি কাঠামো যেমন, ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস ইজিপ্ট ইসরায়েল। আন্তর্জাতিক সালিশ ও মধ্যস্থতা আইন। শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির উপায় হিসেবে সংস্থাগুলোর সালিশ পদ্ধতি আইন নির্ধারিত কাঠামো অনুসরণ করে। জাতীয় সংবিধান ও শান্তির বিধান। অনেক রাষ্ট্রের সংবিধান শান্তিপূর্ণ সহাবস্থানের মৌলিক অধিকার হিসেবে শান্তিকে স্বীকৃতি দেয়। নিম্নলিখিত মনে রাখার কৌশল, PEACELAWS। পিসকিপিং চার্টার, শান্তিরক্ষা সনদ। ইকুয়ালিটি রাইটস, সমতার অধিকার। আর্মস কন্ট্রোল, অস্ত্র নিয়ন্ত্রণ। কোর্ট অফ ক্রাইমস, অপরাধ আদালত। এনফোর্সমেন্ট বায়ান, জাতিসংঘের প্রয়োগ। লিগ্যাল ট্রিটিস, আইনি চুক্তি। আর্বিট্রেশন ল, সালিশ আইন। ওয়ার কনভেনশনস, যুদ্ধ বিষয়ক সনদ। সভারেন কনস্টিটিউশনস, রাষ্ট্রীয় সংবিধান। উপসংহার। শান্তির আইনগত কাঠামো একদিকে রাষ্ট্রের ওপর দায়িত্ব আরোপ করে, অন্যদিকে ব্যক্তির অধিকার সংরক্ষণ করে, দুটোই শান্তির ভিত্তি গড়ে তোলে। এই কাঠামো ব্যতীত শান্তি শুধু একটি কল্পনা হয়ে থাকত। তাই বিশ্বব্যাপী শান্তির দীর্ঘস্থায়ী ভিত্তি গড়তে হলে, আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য। প্রশ্ন 5, গান্ধীজির অহিংস নীতি ব্যাখ্যা কর। ভূমিকা। অহিংসা পরম ধর্ম, এই শব্দবন্ধেই নিহিত রয়েছে গান্ধীজির আদর্শ জীবনের দিগদর্শন। মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি ইতিহাসে মহাত্মা নামে চিহ্নিত, তার রাজনীতির মূল ভিত্তি ছিল অহিংসা বা অহিংসা, যার অর্থ কাউকে শারীরিক বা মানসিক আঘাত না করে শান্তিপূর্ণভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এই নীতিই হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অনন্য বৈপ্লবিক অস্ত্র।
গান্ধীজির অহিংস নীতির মূল উপাদানসমূহ। অহিংসা আহিংসা শব্দের উৎস সংস্কৃত হিংসা মানে ক্ষতি বা আঘাত, তার বিপরীত অহিংসা অর্থে কারো প্রতি কোনো প্রকার ক্ষতি না করা। শারীরিক, মৌখিক, মানসিক ও প্রাতিষ্ঠানিক সহিংসতা থেকে বিরত থাকা। সত্যাগ্রহ সত্যাগ্রহ সত্য অর্থে সত্য এবং অগ্রহ অর্থে দৃঢ়তা। অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দৃঢ় অবস্থান, তবে তা সহিংস নয়। অহিংস আন্দোলনের একটি প্রধান হাতিয়ার আত্মত্যাগ ও সহনশীলতা। অহিংস আন্দোলনের পথ ধরে চলতে হলে চাই আত্মসংযম, কষ্ট সহ্য করার মনোবল এবং অহংকার বর্জন। গান্ধীজির ভাষায়, জয়ী হতে হলে তোমাকে সহ্য করতে হবে। প্রেম ও সহানুভূতির দর্শন। অহিংসার মূলে রয়েছে সকলের প্রতি সমান ভালোবাসা ও সহানুভূতি। শত্রুকেও শত্রু নয়, মানুষ হিসেবে গ্রহণ করার নীতি। স্বরাজ স্বরাজ আত্মশাসনের ধারণা, রাজনৈতিক স্বাধীনতা নয় শুধু, বরং নৈতিক আত্মনিয়ন্ত্রণ ও সৎ জীবনযাপন। অহিংস পথেই সত্যিকারের স্বাধীনতা অর্জন সম্ভব, এটাই ছিল গান্ধীজির বিশ্বাস। নাগরিক অবাধ্যতা সিভিল ডিসোবিডিয়েন্স। অন্যায় আইন মানা যাবে না, তবে তা অহিংস উপায়ে অমান্য করতে হবে। 1930 সালের লবণ আন্দোলন ছিল এর উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রেণীহীন সমাজের ধারণা। অহিংসার আদর্শে শ্রেণী, জাত, ধর্ম, লিঙ্গভেদ থাকা উচিত নয়। অন্তজ বা দলিতদের সম্মানজনক অবস্থানে আনতে গান্ধীজির লড়াই ছিল অহিংস উপায়ে। আত্মনির্ভরতা সেলফ রিলায়েন্স। বিদেশি পণ্যের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ ছিল স্বদেশী আন্দোলন। নিজে উৎপাদন করে, অন্যের ওপর নির্ভর না করে চলাই অহিংস জীবনের একটি দিক। ধর্মনিরপেক্ষ নীতিবোধ। অহিংসা কেবল হিন্দু বা কোনো এক ধর্মে সীমাবদ্ধ নয়। সব ধর্মের মূলে রয়েছে শান্তির কথা, এমন বিশ্বাসে গান্ধীজির অহিংস দৃষ্টি প্রসারিত ছিল সর্বত্র। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। গান্ধীজির অহিংসা কেবল ভারতের জন্য নয়, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র সহ বহু বিশ্বনেতাকে প্রভাবিত করেছে। নিমনেক মনে রাখার কৌশল ননভায়োলেন্ট। নন-ভায়োলেন্স অহিংসা ও অপোজিশন উইথ ট্রুথ সত্যের মাধ্যমে প্রতিবাদ। নো হেট্রেড ঘৃণার পরিহার। ভয়েস অফ লাভ ভালোবাসার কণ্ঠ। ইনার স্ট্রেংথ আত্মিক শক্তি। ওবিডিয়েন্স টু জাস্টিস ন্যায়ের প্রতি আনুগত্য। লফুল ডিসোবিডিয়েন্স আইনি প্রতিবাদ। ইকুয়ালিটি ফর অল সবার জন্য সমতা। নেশন ফার্স্ট জাতির অগ্রগতি। টলারেন্স সহনশীলতা। বাংলা অর্থ অহিংসা, সত্য, ঘৃণার বিরোধিতা, ভালোবাসা, আত্মিক শক্তি, ন্যায় ও সমতা, সহনশীলতা, এই 10টি ধারণা গান্ধীজির নীতির মূল ভিত্তি। উপসংহার। গান্ধীজির অহিংসা কোনো দুর্বলতার দর্শন নয়, বরং এটি ছিল সাহস, মনোবল ও নৈতিক শক্তির এক মহাসমুদ্র। বিশ্ব ইতিহাসে অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জনের এমন শক্তিশালী নজির বিরল। আজও যখন সহিংসতা আর বিদ্বেষ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তখন গান্ধীর অহিংসা হয়ে ওঠে মানবতার শেষ আশ্রয়। প্রশ্ন 6, সংঘাত নিরসনে গান্ধীর পন্থা কি ছিল? ভূমিকা। সংঘাত, এই শব্দটি যখনই উচ্চারিত হয়, তাতে প্রতিধ্বনিত হয় হিংসা, বিরোধ আর রক্তক্ষয়ের চিত্র। তবে মহাত্মা গান্ধী ইতিহাসে সৃষ্টি করেছিলেন এমন এক যুগান্তকারী পথ, যা সংঘাত নিরসনের জন্য ছিল শান্তি ও সত্যের নির্ভরযোগ্য হাতিয়ার। তার মতে, সংঘাত মিটিয়ে ফেলা যায় যদি মানুষ তার হৃদয়ের ভাষা বুঝতে শেখে। এই হৃদয়ের ভাষাই ছিল অহিংসা ও সত্যাগ্রহ। গান্ধীর সংঘাত নিরসনের পন্থাসমূহ। 1. সত্যাগ্রহের প্রয়োগ।
সত্যকে আঁকড়ে ধরে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, এই পন্থা ছিল গান্ধীর মূল অস্ত্র। 1917 সালের চম্পারণ আন্দোলন ছিল সত্যাগ্রহের প্রথম প্রয়োগ, যা কৃষকদের স্বার্থ রক্ষা করেছিল অহিংস উপায়ে। 2. অহিংসা বা অহিংসা। সহিংসতা নতুন সংঘাত সৃষ্টি করে, কিন্তু অহিংসা তা নিরসন করে। গান্ধী মনে করতেন, অপরাধীকে ঘৃণা নয়, অপরাধকে ঘৃণা করতে হবে। 3. আত্মশুদ্ধি ও উপবাস। ব্যক্তিগত ও রাজনৈতিক সংঘাত মেটাতে গান্ধী নেন আত্মশুদ্ধির পথ। 1932 সালে বর্ণভিত্তিক নির্বাচনের বিরুদ্ধে তিনি অনশন শুরু করেন, যা শেষমেশ পুনা চুক্তিতে পৌঁছায়। বিনয় ও সংলাপের নীতি। গান্ধী রাজনৈতিক বিরোধ মেটাতে সবসময় আলোচনা ও সংলাপকে গুরুত্ব দেন। ব্রিটিশ সরকার কিংবা মুসলিম লীগ, সবার সাথেই তিনি শান্তিপূর্ণভাবে আলাপ করেছেন। 5. সামাজিক বিভেদ রোধে ঐক্যের ডাক। ধর্মীয় ও জাতিগত সংঘাত নিরসনে গান্ধী তীব্রভাবে কাজ করেন। হিন্দু মুসলিম ঐক্য তার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। 6. নাগরিক অবাধ্যতা আন্দোলন। অহিংস উপায়ে অন্যায় আইন ভাঙা, তবে শৃঙ্খলাপূর্ণ। এর মাধ্যমে সংঘাত সৃষ্টি নয়, বরং অন্যায় প্রতিষ্ঠানের বিরোধী চাপে শান্তিপূর্ণ পরিবর্তন আনা। 7. বিপরীতমুখী শক্তির সম্মান। গান্ধী শত্রুকে মানুষ হিসেবে দেখতেন, তাই সংঘাত নয়, সম্মান ও সহানুভূতির মাধ্যমে নিরসন চাইতেন। ব্রিটিশদের বিরুদ্ধেও তিনি কখনো ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করেননি। 8. অসহযোগ আন্দোলন। গান্ধী ব্রিটিশদের সাথে প্রত্যক্ষ সংঘর্ষে না গিয়ে তাদের প্রশাসনিক সহায়তা প্রত্যাহার করে শান্তিপূর্ণ চাপ প্রয়োগ করেন। 9. স্থানীয় সমস্যা নিরসনে গ্রামভিত্তিক সমাধান। গ্রামে গ্রামে গান্ধীর অহিংস শিক্ষা ছড়িয়ে পড়ে। স্থানীয় সংঘাত মেটাতে তিনি পঞ্চায়েত, নৈতিক শিক্ষা ও আত্মনির্ভরতার উপর জোর দেন। 10. প্রতিরোধ নয়, পরিবর্তনের নীতি। গান্ধীর মতে, সংঘাতের উত্তরে সহিংস প্রতিরোধ নয়, বরং নৈতিকতাপূর্ণ বদল প্রয়োজন। প্রতিপক্ষের হৃদয় জয় করাই ছিল তার পন্থার চূড়ান্ত লক্ষ্য। নিমনেক মনে রাখার কৌশল, GANDHIPEAC। জি গ্রিভেন্স উইথ গ্রেস অভিযোগ তোলার ভদ্র উপায়। এ অহিংসা অহিংসা। এন নন কোঅপারেশন অসহযোগ। ডি ডায়লগ সংলাপ। এইচ হাঙ্গার স্ট্রাইক অনশন। আই ইনক্লুশন অফ অল সবাইকে সম্পৃক্ত করা। পি পঞ্চায়েত লেড রেজলিউশন স্থানীয় সমাধান। ই এমপ্যাথি ফর এনিমি শত্রুর প্রতি সহানুভূতি। এ এগ্রিমেন্ট থ্রু পিস শান্তির মাধ্যমে সমঝোতা। সি সিভিল ডিসোবিডিয়েন্স নাগরিক অবাধ্যতা। ই এথিক্যাল প্রোটেস্ট নৈতিক প্রতিবাদ। বাংলা অর্থ অহিংসা, সংলাপ, অনশন, সহানুভূতি, নৈতিক প্রতিবাদ ইত্যাদি গান্ধীজির সংঘাত নিরসনের কৌশল। উপসংহার। গান্ধীর পন্থা ছিল কঠিন সময়ও নরম হৃদয়ের দিশা। যেখানে শত্রু একদিন হয়ে উঠতে পারে মিত্র, এই বিশ্বাসে তিনি অটল ছিলেন। আজকের সময়েও যখন সংঘাত বিশ্বব্যাপী বাড়ছে, তখন গান্ধীর পথ, অহিংস, মানবিক ও নৈতিক, পুনরায় হয়ে উঠতে পারে শান্তির একমাত্র সেতুবন্ধন। প্রশ্ন 7. সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর। অথবা, সংঘর্ষের পর্যায়গুলো বিশ্লেষণ কর। ভূমিকা। সংঘর্ষ একটি সামাজিক, রাজনৈতিক বা আন্তঃব্যক্তিক সম্পর্কের জটিল প্রক্রিয়া, যেখানে দুটি পক্ষ বা তার অধিক নিজ নিজ স্বার্থ, চিন্তা বা অবস্থান নিয়ে একে অপরের মুখোমুখি হয়। সংঘর্ষ মানেই সবসময় যুদ্ধ নয়, এটা হতে পারে চিন্তার বিরোধ, অনুভবের দ্বন্দ্ব বা শ্রেণীর বিরোধও। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বে সংঘর্ষকে বিশ্লেষণ করা হয় তার ধরন, গঠন ও গতিপথ অনুযায়ী।
এই প্রশ্নে আমরা দেখব সংঘর্ষের নানা প্রকারভেদ এবং প্রয়োজনে পর্যায়গুলোর বিশ্লেষণ। সংঘর্ষের প্রকারভেদসমূহ। ১. আন্তঃব্যক্তিক সংঘর্ষ ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ব্যক্তি ও ব্যক্তির মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি, যেমন সহকর্মীর সঙ্গে বিরোধ। ২. গোষ্ঠীগত সংঘর্ষ গ্রুপ কনফ্লিক্ট। একটি গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, ধর্ম বা জাতিগত দ্বন্দ্ব। ৩. আন্তঃরাষ্ট্রীয় সংঘর্ষ ইন্টারস্টেট কনফ্লিক্ট। রাষ্ট্র বনাম রাষ্ট্র, যেমন ভারত পাকিস্তান সংঘর্ষ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ৪. আভ্যন্তরীণ সংঘর্ষ ইন্ট্রাস্টেট কনফ্লিক্ট। রাষ্ট্রের অভ্যন্তরে বিদ্রোহ, গৃহযুদ্ধ বা জাতিগত দাঙ্গা। ৫. রাজনৈতিক সংঘর্ষ পলিটিক্যাল কনফ্লিক্ট। ক্ষমতা দখল, নীতি কৌশলগত বিরোধ, যেমন নির্বাচনকালীন সংঘাত। ৬. আর্থিক বা অর্থনৈতিক সংঘর্ষ ইকোনমিক কনফ্লিক্ট। সম্পদ, চাকরি, বেতন বা আয় বৈষম্য নিয়ে দ্বন্দ্ব। ৭. ধর্মীয় সংঘর্ষ রিলিজিয়াস কনফ্লিক্ট। ভিন্ন ধর্ম বা মতবাদ নিয়ে সংঘর্ষ, যেমন ভারতের হিন্দু মুসলিম দাঙ্গা। ৮. জাতিগত সংঘর্ষ এথনিক কনফ্লিক্ট। ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিরোধ, যেমন রুয়ান্ডার হুতু তুৎসি দ্বন্দ্ব। ৯. আদর্শিক সংঘর্ষ আইডিওলজিক্যাল কনফ্লিক্ট। মতাদর্শগত বিরোধ, যেমন পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র। ১০. শ্রেণী সংঘর্ষ ক্লাস কনফ্লিক্ট। ধনী বনাম গরিব, মালিক বনাম শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব, কার্ল মার্কস এই ধারণা দেন। নিমনক, GRAPEDRIPPC। G. Group. R. Religious. A. Adversarial interpersonal. P. Political. E. Economic. D. Domestic intrastate. R. Racial ethnic. I. Ideological. P. Personal. C. Class. বাংলা অর্থ: গোষ্ঠী, ধর্ম, ব্যক্তি, রাজনীতি, অর্থনীতি, অভ্যন্তরীণ, জাতি, মতাদর্শ, ব্যক্তি, শ্রেণী। সংঘর্ষের পর্যায় কনফ্লিক্ট স্টেজেস যদি প্রশ্ন আসে এইভাবে: ১. উদ্ভব বা সম্ভাবনার পর্যায়। মতভেদ বা স্বার্থপরতা দেখা দিলে সংঘর্ষের বীজ বপিত হয়। ২. বৃদ্ধির পর্যায়। ভুল বোঝাবুঝি ও উত্তেজনা বাড়ে। পক্ষদ্বয় মুখোমুখি হয়। ৩. চূড়ান্ত সংঘর্ষ। প্রকাশ্য বিরোধ, সহিংসতা বা আন্দোলন শুরু হয়। ৪. হস্তক্ষেপ বা মধ্যস্থতা। তৃতীয় পক্ষ, আইন বা সংস্থা হস্তক্ষেপ করে শান্তি আনার চেষ্টা করে। ৫. সমাধান ও রূপান্তর। আলোচনার মাধ্যমে সমাধান ও ভবিষ্যতের জন্য শিক্ষা। উপসংহার: সংঘর্ষ জীবনের বাস্তবতা, তবে তার গভীরতা নির্ভর করে দৃষ্টিভঙ্গি ও ব্যবস্থাপনার উপর। সমাধান তখনই সম্ভব, যখন সংঘর্ষকে শুধু সমস্যা নয়, সম্ভাবনারও দরজা হিসেবে দেখা যায়। আমরা যদি সংঘর্ষের ধরন বুঝতে পারি, তবে তার যথাযথ সমাধান ও রূপান্তরও সম্ভব। অতএব, সংঘর্ষ সম্পর্কে সচেতনতা এবং যথাযথ শ্রেণীবিন্যাসী। প্রশ্ন ৮. ধ্বংসাত্মক সংঘাত কি? ভূমিকা: সংঘাত সর্বদা অনিষ্টকর নয়। তবে কিছু সংঘাত সমাজকে ভেঙে দেয়, বিকাশ রোধ করে, সৃষ্টি করে বিভেদ, ভয় আর সর্বনাশ। এই ধরনের সংঘাতকে বলে ধ্বংসাত্মক সংঘাত, ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট। এটি এমন এক প্রক্রিয়া, যেখানে সহিংসতা, ক্ষতি, মৃত্যু, অবিশ্বাস ও মানবিক বিপর্যয় নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। সংজ্ঞা, ডেফিনিশন: ধ্বংসাত্মক সংঘাত হল এমন একটি সংঘর্ষ যা সমাজ, রাষ্ট্র কিংবা ব্যক্তিজীবনে স্থায়ী ক্ষতি, সহিংসতা এবং নিরাপত্তাহীনতা তৈরি করে। গ্যারি টি. ফারলং মতে, destructive conflict is a type of conflict in which parties become locked in an escalatory spiral of negative behavior,
harming relationships, institutions, and future prospects of cooperation. ধ্বংসাত্মক সংঘাতের বৈশিষ্ট্যসমূহ। ১. সহিংসতা বিস্তার ঘটে। বোমা, আগ্নেয়াস্ত্র, হত্যাযজ্ঞ, রক্তপাত বৃদ্ধি পায়। ২. পারস্পরিক ঘৃণা ও প্রতিহিংসা বৃদ্ধি। পক্ষদ্বয় আর আলোচনার পথে থাকে না। ৩. আন্তঃসম্পর্কের চূড়ান্ত ভাঙন ঘটে। পরিবার, সমাজ, জাতি এমনকি রাষ্ট্রেও বিভাজন তৈরি হয়। ৪. অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। ব্যবসা, কৃষি, অবকাঠামো ধ্বংস হয়। দারিদ্র্য বাড়ে। ৫. প্রতিষ্ঠান ও শাসন ব্যবস্থার অবনতি। প্রশাসনিক কাঠামো, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। ৬. অস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী ক্ষতি করে। প্রজন্মের পর প্রজন্ম ভোগে সংঘাতের ছায়া। ৭. মানবিক বিপর্যয় সৃষ্টি করে। উদ্বাস্তু, শিশুশ্রম, অপুষ্টি ও শিক্ষার বিপর্যয় ঘটে। ৮. শান্তি প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে। দ্বিপক্ষীয় বিশ্বাস এতটাই ভেঙে পড়ে যে সমঝোতা অসম্ভব হয়ে ওঠে। ৯. নেতৃত্ব ও সামাজিক কাঠামোর পতন ঘটে। দেশ চলে যায় অরাজকতার দিকে। ১০. মানবাধিকারের লঙ্ঘন ঘটে। গণহত্যা, ধর্ষণ, জবরদস্তি, বন্দুকের শাসন শুরু হয়। উদাহরণ: রুয়ান্ডার গণহত্যা ১৯৯৪। সিরিয়ার গৃহযুদ্ধ ২০১১ বর্তমান। ইরাক যুদ্ধ ২০০৩। মায়ানমারের রোহিঙ্গা নিপীড়ন ২০১৭। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, যা বহু দশক ধরে ধ্বংসাত্মক অবস্থায় বিদ্যমান। নিমোনাক, VIPERSHAME। V. Violence. I. Institutional collapse. P. Poverty. E. Escalation. R. Refugee crisis. S. Social division. H. Hatred. A. Authority breakdown. M. Mistrust. E. Economic collapse. বাংলা অর্থ: সহিংসতা, প্রতিষ্ঠান পতন, দারিদ্র্য, দ্বন্দ্ব বৃদ্ধি, শরণার্থী সংকট, সামাজিক বিভাজন, ঘৃণা, কর্তৃত্বহীনতা, অবিশ্বাস, অর্থনীতির ধ্বংস। উপসংহার: ধ্বংসাত্মক সংঘাত শুধু অস্ত্রের লড়াই নয়। এ এক দীর্ঘমেয়াদী মানসিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষয়ের নাম। যেখানে ন্যায় নীতির জায়গায় দাঁড়ায় প্রতিহিংসা, আর শান্তির বদলে উকি দেয় মৃত্যু। এই সংঘাত প্রতিরোধ করতে হলে চাই নির্বিচার সহিংসতা বর্জন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সব পক্ষের আন্তরিক সমঝোতা। প্রশ্ন ৯: সংঘর্ষের রূপান্তর তত্ত্ব কি? ভূমিকা: প্রকৃতির নিয়মেই সংঘর্ষ সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক জীবনের অঙ্গ। তবে সংঘর্ষ সবসময় ধ্বংসাত্মক হতে হবে না। সংঘর্ষের রূপান্তর তত্ত্ব কনফ্লিক্ট ট্রান্সফরমেশন থিওরি ধারণা দেয় যে কোনো সংঘর্ষকে রূপান্তরিত করা সম্ভব। এটি শুধু সমাধান নয়, বরং সমাজের কাঠামো ও সম্পর্কের পুনর্গঠন। এই তত্ত্বের মূল উদ্দেশ্য হল শুধু সংঘর্ষের অবসান নয়, বরং সংঘর্ষের মাধ্যমে সামাজিক পরিবর্তন ও নতুন সম্পর্কের সৃষ্টি করা। তত্ত্বটি জন পল লেডেরাকের কাজ থেকে উঠে এসেছে, যেখানে তিনি সংঘর্ষকে রূপান্তরের শক্তি হিসেবে দেখেছিলেন। সংঘর্ষের রূপান্তর তত্ত্বের মূল ধারণা: ১. রূপান্তরণের ধারণা কনসেপ্ট অফ ট্রান্সফরমেশন। সংঘর্ষের অবসান বা সমাধান নয়, বরং তার পদ্ধতি, কাঠামো এবং পক্ষগুলির সম্পর্কের গঠন নতুনভাবে করা। ২. মৌলিক কারণের বিশ্লেষণ অ্যাড্রেসিং রুট কজেস। সংঘর্ষের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সেগুলির সমাধান করা, যেমন অর্থনৈতিক বৈষম্য, সামাজিক শোষণ এবং ক্ষমতার অসম বণ্টন। ৩. দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের পরিবর্তন চেঞ্জিং পার্সপেক্টিভস এবং রিলেশনশিপস।
সংঘর্ষে জড়িত পক্ষগুলির মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস পুনঃস্থাপন করা। 4. আলাপ আলোচনা ও সমঝোতার গুরুত্ব, ডায়ালগ এবং নেগোশিয়েশন। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পারস্পরিক বিরোধ কমানো, যেখানে সব পক্ষের মতামত শোনা এবং সম্মান করা হয়। 5. অস্থিরতার পরিবর্তন, শিফটিং ফ্রম ইনস্টেবিলিটি টু স্টেবিলিটি। সংঘর্ষের পর, সমাজে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার চেষ্টা। 6. বিকাশ ও পুনর্গঠন, ডেভেলপমেন্ট এবং রিকনস্ট্রাকশন। সংঘর্ষের পরবর্তী সময়ে সমাজের অবকাঠামো, অর্থনীতি, এবং সংস্কৃতি পুনর্গঠন করা। নিমনক, PEACEBUILDERS. P. Perspectives change. E. Engaging dialogues. A. Addressing root causes. C. Constructing new relationships. E. Establishing long-term peace. B. Building trust. U. Understanding other views. I. Increasing cooperation. L. Long-term stability. D. Development. E. Engagement of all parties. R. Reconciliation. S. Social reconstruction. বাংলা অর্থ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন, আলোচনায় সম্পৃক্ততা, মূল কারণের সমাধান, নতুন সম্পর্ক নির্মাণ, দীর্ঘস্থায়ী শান্তির প্রতিষ্ঠা, বিশ্বাস তৈরি, অন্যান্য দৃষ্টিভঙ্গি বোঝা, সহযোগিতা বৃদ্ধি, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিকাশ, সব পক্ষের সম্পৃক্ততা, পুনর্মিলন, সামাজিক পুনর্গঠন। ধারণার বিস্তার। জন পল লেডেরাক বলেন, সংঘর্ষ শুধু বিরোধ নয়, এটা একটি শক্তি যার মাধ্যমে নতুন সমাজের রূপান্তর সম্ভব। তিনি কেবল সমাধান বা অবসানকে লক্ষ্য করেননি, বরং সংঘর্ষের মাধ্যমে যে নতুন সমাজ তৈরি হতে পারে, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। গঠনমূলক আলাপ আলোচনা। সংঘর্ষের রূপান্তরে মূল হল আলাপ আলোচনা। কেবল পক্ষগুলির মধ্যে আলোচনা নয়, বরং সমাজের সকল স্তরের মানুষের সাথে আলোচনার মাধ্যমে সেতু তৈরি করা। মানবিক দৃষ্টিকোণ। রূপান্তর তত্ত্ব সংঘর্ষকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানায়, যেখানে সব পক্ষের মতামত, বিশ্বাস, এবং দাবিগুলোর প্রতি শ্রদ্ধা ও সমাধান পাওয়া যায়। উপসংহার। সংঘর্ষের রূপান্তর তত্ত্ব শুধু সংঘর্ষের সমাধান নয়, এটি একটি সমাজের নতুন দিগন্ত খুলে দেয়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে শুধু সামাজিক সম্পর্ক ও শক্তির কাঠামো পরিবর্তন করা হয়, এবং নতুন ধরনের সম্পর্ক, উন্নয়ন ও সহযোগিতা গড়ে ওঠে। এটা বলতে পারি, সংঘর্ষের অবসান নয়, এর রূপান্তরই আসল শান্তি। প্রশ্ন 10, প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা কি? ভূমিকা। রাজনৈতিক বা সামাজিক সংঘাতের মধ্যে, যখন দুই পক্ষ একে অপরের সাথে আপোষ করতে চায়, তখন তাদের লক্ষ্য থাকে সমঝোতা প্রতিষ্ঠা করা। তবে এই সমঝোতা কেবল শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং প্রতিযোগিতা ও নিজের পক্ষে লাভ সৃষ্টির জন্যও হতে পারে। এটি হলো প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা, কম্পিটিটিভ বার্গেনিং, যেখানে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার প্রক্রিয়া একটি শক্তির খেলা হয়ে ওঠে। কোনো পক্ষ তার স্বার্থের বেশি লাভ নিতে চায়, অন্য পক্ষও সমানভাবে এমন চেষ্টা করে। এই ধরনের আপোষ কখনো কখনো লাভের পরিবর্তে ক্ষতি তৈরি করতে পারে, তবে দক্ষতা এবং মেধার মাধ্যমে তা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারে। সংজ্ঞা, ডেফিনিশন। প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা হলো এমন একটি পদ্ধতি, যেখানে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করার সময় প্রতিটি পক্ষ তার সর্বোচ্চ স্বার্থ অর্জন করতে চায়। এই প্রক্রিয়া সাধারণত মৌলিক স্বার্থের তুলনায় সামান্য আপোষ এবং বিভাজন থাকে, যেখানে কোন পক্ষই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে চায় না। এটি উইন-লুজ, জয়-হারা পরিস্থিতি তৈরি করে,
যেখানে এক পক্ষ জয়ী হয় এবং অন্য পক্ষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসার বৈশিষ্ট্য। ১. স্বার্থের সঙ্গতিপূর্ণ দ্বন্দ্ব। দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা এবং স্বার্থের সংঘর্ষ থাকে, যেখানে প্রত্যেকটি পক্ষ তার পক্ষে সর্বাধিক লাভ চাইছে। ২. সমঝোতার সীমাবদ্ধতা। উভয় পক্ষের মধ্যে আপোষ কম হয়, কারণ প্রত্যেকেই তাদের নিজের দাবি আদায় করতে চায়। ৩. বিস্তৃত আলোচনার অভাব। আলোচনার ক্ষেত্রে পক্ষগুলির মধ্যে অনেক সময় একে অপরের সাথে সমঝোতা বা আলোচনা কম হয়, ফলে সমঝোতা স্থাপন প্রক্রিয়া জটিল হয়ে ওঠে। ৪. স্বল্পমেয়াদী সমাধান। সাধারণত এই ধরনের আপোষের ফলাফল দীর্ঘমেয়াদী নয়, কারণ এক পক্ষ যদি কিছু লাভ করে, অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এটি পরিস্থিতি আরও জটিল করতে পারে। ৫. বিকল্পগুলি সীমিত। পক্ষগুলির মধ্যে আপোষের সময়, কিছু পক্ষ তাদের দাবি অটুট রাখে এবং একে অপরকে মোকাবিলা করার পরিবর্তে আপোষের আগ্রহ কম থাকে। উদাহরণ: আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আলোচনাগুলিতে সদস্য দেশগুলি মাঝে মাঝে প্রতিযোগিতামূলক আপোষ করতে পারে। উদাহরণস্বরূপ, একটি দেশ মুক্ত বাণিজ্যের সুবিধা লাভ করতে চাইতে পারে, অন্যদিকে অন্য দেশ তা বাধা দেওয়ার চেষ্টা করবে। শান্তি চুক্তি। ইসরায়েল-প্যালেস্টাইন শান্তি আলোচনা প্রক্রিয়ায়, দুই পক্ষ তাদের নিজস্ব স্বার্থের দিকে মনোযোগ দেয় এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতামূলক আপোষ করে শান্তি স্থাপনের চেষ্টা করে। নিমনাক, বাগেইন। বি. বেনিফিট সিকিং। A. Agreement conflict. R. Rivalry. G. Gains on one side. A. Agreement limits. I. Interests clash. N. Negotiation struggle. বাংলা অর্থ: উপকারের খোঁজ, চুক্তির সংঘর্ষ, প্রতিযোগিতা, একপক্ষে লাভ, চুক্তির সীমাবদ্ধতা, স্বার্থের সংঘর্ষ, আলোচনা সংকট। উপসংহার: প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা কেবল স্বার্থ রক্ষার এক খেলা। এটি সমাজ বা রাষ্ট্রের শান্তির পথে এক রকম প্রতিযোগিতামূলক প্রক্রিয়া। এটা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর অন্যতম পদ্ধতি হলেও, এতে উইন-লুজ পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে কেবল এক পক্ষ লাভ পায়, আর অন্য পক্ষ ক্ষতির সম্মুখীন হয়। যতই প্রয়োজনীয় হোক, এই ধরনের আপোষের ক্ষেত্রেও সুসমতা এবং যুক্তি একান্তভাবে প্রয়োজন। প্রশ্ন 11: জাতিগত সংঘাত বলতে কি বুঝো? ভূমিকা: বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতিগত গোষ্ঠী বসবাস করে, যাদের ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। তবে, যখন এই গোষ্ঠীগুলির মধ্যে বৈষম্য, শোষণ বা ক্ষমতার অমীমাংসিত সমস্যা হয়, তখন তা জাতিগত সংঘাত এথনিক কনফ্লিক্ট এর জন্ম দেয়। এই সংঘাত একদিকে যেমন স্থানীয় সমস্যা হয়ে দেখা দিতে পারে, অন্যদিকে এটি বৃহত্তর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংকটের কারণ হতে পারে। জাতিগত সংঘাতের মূল বিষয় হল ভিন্ন জাতির গোষ্ঠীসমূহের মধ্যে যুদ্ধ, বিতর্ক, এবং সংঘর্ষ। জাতিগত সংঘাতের সংজ্ঞা ডেফিনিশন: জাতিগত সংঘাত হল দুই বা তার বেশি জাতিগত গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, যেখানে তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, এবং ঐতিহ্য এর পার্থক্য সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়। এটি সাধারণত বৈষম্য, শক্তি অদল-বদল এবং অসন্তোষ থেকে সৃষ্টি হয়, যেখানে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে অবমাননা বা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে। জাতিগত সংঘাতের বৈশিষ্ট্য: ১. সংস্কৃতিগত পার্থক্য কালচারাল ডিফারেন্সেস। জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে সংস্কৃতির ভিন্নতা এই ধরনের সংঘাতের মূল কারণ। উদাহরণস্বরূপ, ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস,
আচার অনুষ্ঠান এই পার্থক্য সংঘর্ষের পটভূমি সৃষ্টি করে। 2. বৈষম্য ডিসক্রিমিনেশন। এক জাতিগত গোষ্ঠী অন্য গোষ্ঠীকে শোষণ করে, তাদের অধিকার বঞ্চিত করে এবং সামাজিক বৈষম্য সৃষ্টি করে। উদাহরণ, নেলসন ম্যান্ডেলা এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় যে জাতিগত বৈষম্য চলছিল। 3. ক্ষমতার সংগ্রাম স্ট্রাগল ফর পাওয়ার। এক গোষ্ঠী ক্ষমতার নিয়ন্ত্রণ দাবি করে, অন্য গোষ্ঠী তা প্রতিরোধ করে, ফলে সংঘর্ষ বৃদ্ধি পায়। 4. সাম্প্রদায়িক দাঙ্গা কমিউনাল রাইটস। ধর্ম, ভাষা বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে সংঘর্ষ হতে পারে, যা কখনো কখনো সাম্প্রদায়িক দাঙ্গার আকার নেয়। 5. জাতীয়তাবাদী মনোভাব ন্যাশনালিস্টিক সেন্টিমেন্টস। একটি গোষ্ঠী নিজেদের পৃথক জাতি হিসেবে চিহ্নিত করার জন্য সংগ্রাম শুরু করে, যা সংঘাতকে উস্কে দেয়। উদাহরণ, বসনিয়া হার্জেগোভিনা যুদ্ধ বা কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলন। 6. অলঙ্ঘনীয় সীমানা আনভায়োলেবল বর্ডার্স। জাতিগত গোষ্ঠী কখনো কখনো নিজেদের জন্য আলাদা সীমানা বা রাষ্ট্রের দাবি করে, যা নতুন সংঘর্ষ সৃষ্টি করে। জাতিগত সংঘাতের উদাহরণ। 1. দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা। অপার্থাইড নীতি অনুসারে, সাদা ও কৃষ্ণাঙ্গ জনগণের মধ্যে রাষ্ট্রীয় বৈষম্য তৈরি হয়, যার ফলে জাতিগত সংঘাত সৃষ্টি হয়। 2. রুয়ান্ডা। হুতু এবং তুৎসি জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে 1994 সালে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়, যা জাতিগত সংঘাতের একটি জঘন্য উদাহরণ। 3. ইন্ডিয়া। কাশ্মীর সংকট এবং সাম্প্রদায়িক দাঙ্গাগুলো ভারতীয় সমাজে জাতিগত সংঘাতের এক বিশাল চিত্র। নিমনাক, CULTURALWAR। C. Cultural differences. U. Unequal treatment. L. Language barriers. T. Territorial disputes. U. Unresolved history. R. Religious conflicts. A. Autonomy demands. L. Lack of reconciliation. W. War for survival. A. Aspiration for power. R. Resentment. E. Ethnic identity struggles. বাংলা অর্থ, সাংস্কৃতিক পার্থক্য, অসম ট্রিটমেন্ট, ভাষাগত বাধা, ভূখণ্ড নিয়ে বিরোধ, অমীমাংসিত ইতিহাস, ধর্মীয় সংঘর্ষ, স্বায়ত্তশাসন দাবি, পুনর্মিলনের অভাব, টিকে থাকার যুদ্ধ, ক্ষমতার জন্য সংগ্রাম, আক্রোশ, জাতিগত পরিচয়ের সংগ্রাম। উপসংহার। জাতিগত সংঘাত একদিকে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। অন্যদিকে এটি বিশ্বব্যাপী শান্তির পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই ধরনের সংঘাত অবিচার, বৈষম্য এবং অন্যায়ের জন্ম দেয়। এবং তার সমাধান প্রক্রিয়া অত্যন্ত দুরূহ ও সমস্যাযুক্ত হতে পারে। তবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও জাতিগত সমন্বয় বজায় রাখার জন্য জাতিগত সংঘাতের উৎসগুলোকে সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রশ্ন 12, সন্ত্রাসবাদ কি? ভূমিকা। বিশ্বের শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরা হয় সন্ত্রাসবাদ টেররিজম, যা একদিকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সহিংসতা, ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে, অন্যদিকে এটি জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করে। সন্ত্রাসবাদ কোনো একক দেশ বা জাতি পর্যন্ত সীমাবদ্ধ না হয়ে, এটি আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এটি সাধারণত ধর্ম, জাতিগত বিভাজন, বা রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হয় এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এখানে আমরা সন্ত্রাসবাদের সংজ্ঞা, কারণ এবং এর প্রকারভেদ আলোচনা করব। সন্ত্রাসবাদের সংজ্ঞা ডেফিনিশন। সন্ত্রাসবাদ হলো এমন একটি কার্যক্রম যেখানে সহিংসতা বা আতঙ্ক সৃষ্টি করা হয় রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, যাতে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং সরকারের ওপর চাপ সৃষ্টি হয়।
এটি সাধারণত নিরীহ মানুষকে লক্ষ্য করে, যার মাধ্যমে সামাজিক অস্থিরতা এবং ক্ষতি ঘটানো হয়। সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য ১. সহিংসতা ও ভয় সৃষ্টি, ভায়োলেন্স অ্যান্ড ফিয়ার। সন্ত্রাসবাদী কার্যকলাপে সহিংসতা ব্যবহৃত হয় এবং লক্ষ্য থাকে সাধারণ জনগণ অথবা রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে বিপন্ন করা। ২. রাজনৈতিক উদ্দেশ্য, পলিটিক্যাল মোটিভ। সন্ত্রাসবাদী কার্যক্রমের মূল উদ্দেশ্য রাজনৈতিক পরিবর্তন আনা বা ক্ষমতা দখল করা। উদাহরণ, সন্ত্রাসী সংগঠনগুলি সরকার পতনের জন্য সহিংসতা সৃষ্টি করে। ৩. আতঙ্কের সৃষ্টি, ক্রিয়েশন অফ টেরর। জনগণের মধ্যে ভয় বা আতঙ্ক সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সন্ত্রাসীরা সহিংসতা অবলম্বন করে। ৪. নিরীহ মানুষের ওপর আক্রমণ, টার্গেটিং ইনোসেন্ট সিভিলিয়ানস। সন্ত্রাসবাদী কার্যক্রমে সাধারণ মানুষ এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা হয়, যাতে বৃহত্তর সমাজে আতঙ্ক সৃষ্টি হয়। ৫. অবৈধতা, ইলিগ্যালিটি। সন্ত্রাসবাদী কার্যক্রম সবসময় আইন বহির্ভূত থাকে, কারণ এটি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন লঙ্ঘন করে। সন্ত্রাসবাদের প্রকারভেদ, টাইপস অফ টেররিজম। ১. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, ইন্টারন্যাশনাল টেররিজম। এটি আন্তর্জাতিক সীমানা পার করে বিভিন্ন দেশ বা অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ বিস্তার লাভ করে। উদাহরণ, আল কায়দা এবং আইএসআইএস এর মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী। ২. দেশীয় সন্ত্রাসবাদ, ডোমেস্টিক টেররিজম। এটি একক একটি দেশের সীমানার মধ্যে সংঘটিত হয়, যেখানে দেশের অভ্যন্তরে সংঘটিত সহিংসতা বা আতঙ্ক সৃষ্টি করা হয়। উদাহরণ, ফরাসি বিপ্লবের সময়ের সন্ত্রাসবাদ বা অবশ্যই ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন। ৩. ধর্মীয় সন্ত্রাসবাদ, রিলিজিয়াস টেররিজম। সন্ত্রাসবাদী কার্যকলাপ ধর্মীয় আদর্শ বা মতবাদ দ্বারা প্রভাবিত হয়, যেখানে এক ধর্মের পক্ষে অন্য ধর্মের মানুষের প্রতি সহিংসতা ঘটানো হয়। উদাহরণ, আল কায়দা, যা ইসলামিক উগ্রবাদ দ্বারা প্রভাবিত। ৪. অরাজক সন্ত্রাসবাদ, অ্যানার্কিস্ট টেররিজম। রাজতন্ত্র বা সরকারি কাঠামোকে ধ্বংস করার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হয়। উদাহরণ, রাশিয়ার অরাজকবাদী গোষ্ঠী। ৫. আঞ্চলিক সন্ত্রাসবাদ, রিজিনাল টেররিজম। এটি বিশেষ একটি অঞ্চলে বা দেশের এক নির্দিষ্ট স্থানে সংঘটিত হয়, যা অন্য অঞ্চলের শান্তিকে বিপন্ন করে। উদাহরণ, কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ। নিমোনিক, টেররিস্ট। টেরর, ভয় ও আতঙ্ক। সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য হল জনগণের মধ্যে ভয় তৈরি করা। এক্সপ্লোসিভস, বিস্ফোরক। সন্ত্রাসবাদী কার্যক্রমে সাধারণত বিস্ফোরক ব্যবহার করা হয়। রেবেলিয়ন, বিদ্রোহ। সন্ত্রাসবাদী কার্যক্রমে বিদ্রোহ বা সরকার বিরোধী আন্দোলন থাকে। র্যাডিক্যালিজম, উগ্রবাদ। সন্ত্রাসবাদীরা সাধারণত উগ্রবাদী মনোভাব ধারণ করে। অবজেক্টিভস, লক্ষ্য। সন্ত্রাসবাদীদের রাজনৈতিক বা ধর্মীয় লক্ষ্য থাকে। রিভেঞ্জ, প্রতিশোধ। সন্ত্রাসবাদীরা অনেক সময় প্রতিশোধ বা প্রতিকার লাভের জন্য সহিংসতা করে। আইডিওলজি, আদর্শ। সন্ত্রাসবাদীরা তাদের আদর্শ বা বিশ্বাসের পক্ষে সহিংসতা করে। স্ট্র্যাটেজি, কৌশল। সন্ত্রাসবাদীরা তাদের কৌশল হিসেবে ভয়াবহ আক্রমণ করতে পারে। ট্যাকটিক্স, কৌশলগত পরিকল্পনা। সন্ত্রাসবাদীরা নির্দিষ্ট কৌশল গ্রহণ করে তাদের উদ্দেশ্য সাধন করতে। উপসংহার: সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা, যা বিশ্বব্যাপী শান্তি এবং মানবাধিকার লঙ্ঘন করে। এটি শুধু একটি দেশ বা অঞ্চলকেই বিপন্ন করে না, বরং এটি সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ককে বিপর্যস্ত করতে পারে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সমন্বয়, রাষ্ট্রীয় শক্তি এবং জনগণের সচেতনতা প্রয়োজন। প্রশ্ন 13
সন্ত্রাসবাদের প্রকারভেদ আলোচনা কর। ভূমিকা। সন্ত্রাসবাদ এক বিশ্বজনীন সমস্যা, যা বিভিন্ন ধরনের আক্রমণ এবং সহিংসতা মাধ্যমে সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এটি বিভিন্ন প্রেক্ষাপটে প্রকট হতে পারে এবং বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সন্ত্রাসবাদের প্রকারভেদ নিয়ে আলোচনা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে এবং কেন সন্ত্রাসবাদ বিভিন্ন আঙ্গিকে সাম্প্রতিক ইতিহাসে প্রবাহিত হয়েছে। এখানে আমরা সন্ত্রাসবাদের প্রধান প্রকারভেদ এবং তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। সন্ত্রাসবাদের প্রকারভেদ। ১. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, ইন্টারন্যাশনাল টেররিজম। এটি এমন এক ধরনের সন্ত্রাসবাদ, যা একাধিক দেশ বা আন্তর্জাতিক সীমান্তে ছড়িয়ে পড়ে। এতে সাধারণত আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী, যেমন আল কায়েদা, আইএসআইএস, আইসিস, এবং বোকো হারাম প্রভৃতি জড়িত থাকে। এর উদ্দেশ্য থাকে বিশ্বব্যাপী রাজনৈতিক পরিবর্তন আনা অথবা ধর্মীয় বা আদর্শিক উদ্দেশ্য সাধন করা। ২. দেশীয় সন্ত্রাসবাদ, ডোমেস্টিক টেররিজম। এটি সাধারণত একক একটি দেশের মধ্যে সংঘটিত হয়, যেখানে দেশীয় সরকারের প্রতি আক্রোশ বা বিদ্রোহী মনোভাব থাকে। উদাহরণস্বরূপ, ভারতের নকশালবাদী আন্দোলন বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন সন্ত্রাসী আচরণে রূপ নেয়। ৩. ধর্মীয় সন্ত্রাসবাদ, রিলিজিয়াস টেররিজম। সন্ত্রাসবাদের এই প্রকারে সন্ত্রাসীরা ধর্মীয় মতাদর্শ বা বিশ্বাসের পক্ষে সহিংসতা চালায়। উদাহরণ, ইসলামিক উগ্রবাদী সংগঠন যেমন আল কায়েদা বা আইএসআইএস, যারা ইসলামের নীতির নামে সহিংসতা ছড়ায়। ৪. জাতিগত সন্ত্রাসবাদ, এথনিক টেররিজম। এই ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের উদ্দেশ্য থাকে জাতিগত স্বাধীনতা বা জাতিগত বৈষম্য দূর করা। উদাহরণস্বরূপ, তিব্বত স্বাধীনতা আন্দোলন, বা পশ্চিম আফ্রিকার জাতিগত সংঘর্ষ। ৫. রাজনৈতিক সন্ত্রাসবাদ, পলিটিক্যাল টেররিজম। এর মধ্যে সাধারণত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ বা ক্ষমতা দখল লক্ষ্য করা হয়। উদাহরণ, ফরাসি বিপ্লবের সময়ের সন্ত্রাসবাদ অথবা কিউবার বিপ্লব। ৬. অরাজক সন্ত্রাসবাদ, অ্যানার্কিস্ট টেররিজম। সন্ত্রাসবাদীরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ক্ষমতার কাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে সহিংসতা চালায়। উদাহরণ, রাশিয়ার অরাজকবাদী গোষ্ঠী যারা রাজতন্ত্রের বিরুদ্ধে সহিংস কার্যক্রম পরিচালনা করেছিল। ৭. সামরিক সন্ত্রাসবাদ, মিলিটারি টেররিজম। এটি সাধারণত যুদ্ধ বা সামরিক সংঘর্ষ প্রেক্ষাপটে ঘটে, যেখানে একটি দেশের সেনাবাহিনী বা মিলিটারি গ্রুপ অপর একটি রাষ্ট্র বা জনগণের ওপর সহিংস আক্রমণ চালায়। উদাহরণ, জার্মানির সন্ত্রাসী কার্যকলাপ বিশ্বযুদ্ধের সময়। ৮. বিশ্বায়িত সন্ত্রাসবাদ, গ্লোবালাইজড টেররিজম। এটি বিশ্বায়নের যুগে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলির সক্রিয়তা বৃদ্ধি পায়, যা আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে। উদাহরণ, আইএসআইএস বা আল কায়েদা, যারা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম বিস্তার করে। নিমোনিক, টেররিস্ট, ট্যাকটিক্স, কৌশল। সন্ত্রাসবাদীরা বিভিন্ন কৌশল গ্রহণ করে তাদের উদ্দেশ্য সফল করতে। এক্সট্রিমিজম, উগ্রবাদ। সন্ত্রাসবাদীরা সাধারণত উগ্রবাদী চিন্তাভাবনা ও আদর্শ অনুসরণ করে। রেভলিউশন, বিপ্লব। সন্ত্রাসবাদীরা ক্ষমতা পরিবর্তন বা বিদ্রোহ ঘটানোর চেষ্টা করে। র্যাডিক্যালিজম, মূলনীতির প্রতি অনুগত্য। সন্ত্রাসবাদীরা মূলনীতির প্রতি অনুগত থাকে, যা তাদের কার্যক্রম পরিচালিত করে। অবজেক্টিভস, লক্ষ্য। সন্ত্রাসবাদীদের রাজনৈতিক বা ধর্মীয় লক্ষ্য থাকে, যা তাদের কার্যকলাপে প্রতিফলিত হয়। রিভেঞ্জ, প্রতিশোধ। সন্ত্রাসবাদীরা অনেক সময় প্রতিশোধ বা প্রতিকার লাভের জন্য সহিংসতা করে। আইডিওলজি, আদর্শ।
সন্ত্রাসবাদীরা তাদের কার্যক্রমে আদর্শ বা মতাদর্শের পক্ষে সহিংসতা চালায়। সাবভার্সন উন্নতি বা সরকারের বিরোধিতা। সন্ত্রাসবাদীরা সরকারের বিরুদ্ধে বিরোধিতা করতে থাকে। টেরর ভয় ও আতঙ্ক। সন্ত্রাসবাদের প্রধান উদ্দেশ্য হল জনগণের মধ্যে ভয় তৈরি করা। উপসংহার: সন্ত্রাসবাদের প্রকারভেদ বুঝে এটি মোকাবিলায় নানা ধরনের কৌশল গ্রহণ করা প্রয়োজন। সন্ত্রাসবাদ শুধুমাত্র একটি দেশের জন্যই বিপজ্জনক নয়, বরং এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। তবে, সন্ত্রাসবাদী কার্যকলাপের মূল কারণগুলি সুস্পষ্টভাবে চিহ্নিত করা গেলে, সেগুলির মোকাবিলা করা সহজ হতে পারে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে আন্তর্জাতিক সহযোগিতা, শক্তিশালী আইন এবং শান্তির প্রচারণা প্রয়োজন। প্রশ্ন 14, গৃহযুদ্ধের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর। ভূমিকা। গৃহযুদ্ধ, যাকে ইংরেজিতে সিভিল ওয়ার বলা হয়, তা একটি দেশের ভেতরে সংঘটিত হয় এবং সাধারণত সরকারের বিরুদ্ধে বা জনগণের মধ্যে বিরোধের ফলে সংঘটিত হয়। এটি জাতির অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে, মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে। গৃহযুদ্ধের বৈশিষ্ট্যগুলি মূলত সংঘর্ষের ধরন, উদ্দেশ্য, এবং স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। এখানে আমরা গৃহযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করব। গৃহযুদ্ধের বৈশিষ্ট্যসমূহ। 1. অভ্যন্তরীণ সংঘর্ষ। গৃহযুদ্ধের মূল বৈশিষ্ট্য হল এটি একটি দেশের অভ্যন্তরে সংঘটিত হয়, যেখানে রাষ্ট্রের বিভিন্ন গোষ্ঠী বা রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে লড়াই করে। উদাহরণ: বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ। 2. রাজনৈতিক উদ্দেশ্য। গৃহযুদ্ধে সাধারণত একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকে, যেমন ক্ষমতা দখল বা নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা। উদাহরণ: ফ্রান্সের বিপ্লব, যেখানে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিল নতুন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। 3. দীর্ঘকালীন সংঘাত। গৃহযুদ্ধ সাধারণত দীর্ঘ সময় ধরে চলতে পারে, এবং এটি প্রায়শই শহর ও গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে জনগণের মধ্যে ব্যাপক বিপর্যয় ও ক্ষতি ঘটে। উদাহরণ: লিবিয়ায় গৃহযুদ্ধ, যা বহু বছর ধরে চলে এবং প্রচুর মানবিক সংকট সৃষ্টি করে। 4. সামরিক বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী। গৃহযুদ্ধে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ থাকে। অনেক সময় বিদ্রোহী গোষ্ঠীগুলি নির্বাচিত শাসক বা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। উদাহরণ: ইরাকের গৃহযুদ্ধ, যেখানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী লড়াই করেছে। 5. অর্থনৈতিক ও সামাজিক সংকট। গৃহযুদ্ধ দেশের অর্থনীতি এবং সামাজিক কাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলে। উৎপাদন কমে যায়, এবং জনগণের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণ: দক্ষিণ সুদানে চলমান গৃহযুদ্ধ, যেখানে জনগণ খাদ্য ও পানি সংকটে ভুগছে। 6. মানবাধিকার লঙ্ঘন। গৃহযুদ্ধের সময়ে অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়। সহিংসতা, নির্যাতন, ধর্ষণ এবং অস্থিরতা সাধারণ ঘটনা হয়ে ওঠে। উদাহরণ: সিরিয়ার গৃহযুদ্ধ, যেখানে যুদ্ধের সময়ে মানবাধিকার লঙ্ঘন ব্যাপক ছিল। 7. দেশীয় বা আন্তর্জাতিক হস্তক্ষেপ। গৃহযুদ্ধের সময় কখনো কখনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করে, বিশেষত যখন এটি আন্তর্জাতিক শান্তি বা নিরাপত্তাকে বিপদে ফেলে। উদাহরণ: আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর আগ্রাসন, যেখানে গৃহযুদ্ধকে আন্তর্জাতিকীকৃত করা হয়েছিল। 8. শরণার্থী সমস্যা। গৃহযুদ্ধের কারণে দেশের বাইরে মানুষের পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়, যা শরণার্থী সংকট সৃষ্টি করে। উদাহরণ:
সিরিয়া ও মিয়ানমারের শরণার্থী সমস্যা, যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। নিমোনাক, CIVILWAR। সি কনফ্লিক্ট, সংঘর্ষ, গৃহযুদ্ধে দুটি বা তার বেশি পক্ষের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ হয়। ইন্টারনাল, অভ্যন্তরীণ, এটি শুধুমাত্র একটি দেশের মধ্যে সংঘটিত হয়, তাই এর নাম অভ্যন্তরীণ যুদ্ধ। ভায়োলেন্স, সহিংসতা, গৃহযুদ্ধে সাধারণত সহিংসতা প্রভাব বৃদ্ধি পায়। আইডিওলজিক্যাল, আদর্শিক, গৃহযুদ্ধে রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য থাকে। লং লাস্টিং, দীর্ঘস্থায়ী, গৃহযুদ্ধ সাধারণত দীর্ঘকালীন হয়ে থাকে। ওয়ার, যুদ্ধ, এটি যুদ্ধের একটি ধরন, যেখানে বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ থাকে। অ্যাট্রসিটিস, অমানবিকতা, গৃহযুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘন ও অমানবিকতা ঘটে। রেফিউজিস, শরণার্থী, গৃহযুদ্ধের ফলে শরণার্থী সমস্যা সৃষ্টি হয়, যেখানে মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায়। উপসংহার: গৃহযুদ্ধ এক অস্থিরতা ও বিপর্যয়ের কারণ, যা রাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক শূন্যতা সৃষ্টি করে। এটি শুধু সংঘর্ষ নয়, বরং মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন, জীবনের অবমূল্যায়ন এবং জাতীয় ঐক্যের অবনতি ঘটায়। গৃহযুদ্ধের বৈশিষ্ট্যগুলো মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সঠিক কৌশল গ্রহণ করে এর প্রভাব কমানো যায়। শান্তির প্রতি প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সহযোগিতা গৃহযুদ্ধের সম্ভাবনা কমিয়ে আনতে সাহায্য করতে পারে। প্রশ্ন 15, আন্তর্জাতিক সংকট কি? ভূমিকা: আন্তর্জাতিক সংকট এক ধরনের গুরুতর এবং বিপজ্জনক পরিস্থিতি, যেখানে দুটি বা তার বেশি দেশ বা জাতির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বা সামরিক বিরোধ বেড়ে গিয়ে যুদ্ধ বা সংঘর্ষের ঝুঁকি সৃষ্টি করে। এমন পরিস্থিতি সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা বা বৈশ্বিক শান্তি বিঘ্নিত হতে পারে, এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক সংকটের মূল উপাদানগুলো বোঝার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হয়। আন্তর্জাতিক সংকটের বৈশিষ্ট্যসমূহ: 1. উচ্চ ঝুঁকি ও সংকটময় পরিস্থিতি। আন্তর্জাতিক সংকটের প্রধান বৈশিষ্ট্য হল এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে যুদ্ধ বা সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা থাকে। উদাহরণ: কোরীয় যুদ্ধ, যেখানে এক দেশ অন্য দেশে আক্রমণ করতে প্রস্তুত ছিল। 2. দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় সম্পর্কের অবনতি। আন্তর্জাতিক সংকট সাধারণত দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটায়, যা দেশগুলোর মধ্যে বিশ্বাসের ঘাটতি সৃষ্টি করে। উদাহরণ: কিউবার মিসাইল সংকট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক অবনতি ঘটেছিল। 3. রাজনৈতিক, অর্থনৈতিক, বা সামরিক বিরোধ। এই সংকট রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রে সম্পর্কিত হতে পারে। অনেক সময় অঞ্চলীয় বা আন্তর্জাতিক শক্তির মধ্যে ক্ষমতার ভারসাম্য হুমকির মুখে পড়তে পারে। উদাহরণ: পারস্য উপসাগর যুদ্ধ, যেখানে শক্তির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। 4. বিশ্ব রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি। আন্তর্জাতিক সংকট বিশ্ব রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে, যা আন্তর্জাতিক বাজার, অর্থনীতি ও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। উদাহরণ: ইরাক যুদ্ধ, যা আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছিল। 5. গুরুতর কূটনৈতিক আলোচনা ও হস্তক্ষেপ। আন্তর্জাতিক সংকটের সময় সাধারণত কূটনৈতিক সমাধানের জন্য ত্বরিত আলোচনা ও হস্তক্ষেপ প্রয়োজন হয়। এই সময়টি শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য খুব গুরুত্বপূর্ণ। উদাহরণ: জাতিসংঘের মধ্যস্থতা যেমন কম্বোডিয়া সংকট সমাধানে। 6.
গুরুতর মানবিক প্রভাব। আন্তর্জাতিক সংকটের ফলে অনেক সময় মানবিক বিপর্যয় তৈরি হয়, যেমন শরণার্থী সংকট বা খাদ্য সংকট। উদাহরণ, সিরিয়ার গৃহযুদ্ধ, যা আন্তর্জাতিক সংকটের পরিণতিতে মানবিক বিপর্যয় পরিণত হয়েছিল। ৭. আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন। আন্তর্জাতিক সংকটের সময় অনেক দেশ আন্তর্জাতিক আইন বা চুক্তি লঙ্ঘন করে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। উদাহরণ, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন, যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে দেখা হয়। নিমোনিক ক্রাইসিস। সি কনফ্লিক্ট সংঘর্ষ। আন্তর্জাতিক সংকট সাধারণত দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় সংঘর্ষ থেকে সৃষ্টি হয়। আর রিস্ক ঝুঁকি। এই সংকটের ফলে যুদ্ধের ঝুঁকি থাকে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিপন্ন হয়। আই ইনস্টেবিলিটি অস্থিতিশীলতা। আন্তর্জাতিক সংকট বিশ্ব রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে। এস স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কৌশলগত গুরুত্ব। সংকট সাধারণত কৌশলগত গুরুত্ব সম্পন্ন অঞ্চলে বা বিষয় নিয়ে হয়ে থাকে। আই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি আন্তর্জাতিক কূটনীতি। সংকটের সমাধানে আন্তর্জাতিক কূটনীতি ও আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এস সভরেন্টি সার্বভৌমত্ব। আন্তর্জাতিক সংকটের সময় দেশের সার্বভৌমত্ব বা ক্ষমতার প্রশ্ন উঠে আসে। উপসংহার। আন্তর্জাতিক সংকট হল এমন একটি অবস্থা, যা জাতির মধ্যে সহিংসতা বা যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করতে পারে এবং এটি বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলে। যত দ্রুত এর সমাধান সম্ভব, ততই শান্তি বজায় রাখা সম্ভব, এবং এর জন্য প্রয়োজনীয় কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক হস্তক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে আন্তর্জাতিক সংকটের মীমাংসা সম্ভব, যা বিশ্বের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। প্রশ্ন ১৬। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কি? ভূমিকা। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এমন একটি ক্ষেত্র যা বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং মানবিক ইতিহাসের গভীরতর বিশ্লেষণ করে। এর মূল উদ্দেশ্য হল শান্তি ও সংঘর্ষের মূল কারণ, গতি, এবং প্রতিকার সম্পর্কিত গভীর গবেষণা করা। এই ক্ষেত্রটি মূলত শান্তি প্রতিষ্ঠা, সংঘর্ষের নিরসন এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক নীতি তৈরি করতে সহায়তা করে। তবে এর প্রভাব শুধু কূটনীতি এবং যুদ্ধ নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও অপরিহার্য। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বৈশিষ্ট্যসমূহ। ১. বৈশ্বিক পরিপ্রেক্ষিত। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন শুধুমাত্র একটি দেশ বা অঞ্চলের মধ্যে সংঘর্ষ নয়, বরং বিশ্বের প্রতিটি অঞ্চলে শান্তি এবং সংঘর্ষের দিকগুলোকে বিশ্লেষণ করে। উদাহরণ, গণনা অনুসারে, সংঘর্ষের নতুন রূপ এবং শান্তির উত্থান, যেমন আফ্রিকায় শান্তির প্রক্রিয়া। ২. মৌলিক বিশ্লেষণ। এই ক্ষেত্রের বিশেষত্ব হল এটি আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, রাষ্ট্রীয় শক্তি এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামো সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করে। উদাহরণ, শান্তির শিক্ষা এবং যুদ্ধের ফলাফল গবেষণা। ৩. সংঘর্ষের কারণ ও ফলাফল। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন সংঘর্ষের কারণ যেমন অর্থনীতি, ধর্ম, জাতিগত বিভেদ ইত্যাদি এবং এর মানবিক ও রাজনৈতিক ফলাফল বিশ্লেষণ করে। উদাহরণ, এশিয়াতে জাতিগত সংঘর্ষ। ৪. সমাধানের কৌশল ও পদ্ধতি। অধ্যয়নের একটি প্রধান দিক হল শান্তি প্রতিষ্ঠার কৌশল এবং সংঘর্ষের সমাধান। এতে কূটনৈতিক, সামরিক, এবং মানবিক উপায়ের সমন্বয় করা হয়। উদাহরণ, বিএসএফ এর তত্ত্বাবধানে সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান। ৫. মানবাধিকার এবং ন্যায়বিচার। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন প্রায়শই মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়,
যা সংকটের সময়ে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ: জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। 6. শান্তি কূটনীতি ও কৌশল। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শান্তি কূটনীতি ও কৌশল, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ: প্যারিস শান্তি চুক্তি। 7. সংঘর্ষ নিরসন ও পুনর্বাসন। সংঘর্ষ শেষে পুনর্বাসন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কৌশল ব্যবহার করা হয়। উদাহরণ: শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পর পুনর্নির্মাণ। নিমোনাক, PEACE। পলিটিক্যাল কজেস, রাজনৈতিক কারণ। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন রাজনৈতিক কারণগুলো বিশ্লেষণ করে, যেমন শক্তির লড়াই, জাতীয়তাবাদ ইত্যাদি। ইকোনমিক ফ্যাক্টরস, অর্থনৈতিক কারণ। সংঘর্ষের প্রভাব, অর্থনৈতিক পারস্পরিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। আর্মড কনফ্লিক্ট, সশস্ত্র সংঘর্ষ। সংঘর্ষের সময়ে সশস্ত্র সংঘর্ষ গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসে। কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক পরিচয়। সংঘর্ষের কারণ হিসেবে জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এথিক্যাল সলিউশনস, নৈতিক সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিক সমাধান এবং মানবিক সহায়তা অপরিহার্য। উপসংহার: শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে। এর মাধ্যমে আমরা কেবল সংঘর্ষের কারণ খুঁজে পাই না, বরং শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকরী কৌশলও তৈরি করি। এটি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, মানবাধিকার এবং ন্যায়বিচারের দিক থেকে বিশ্ব সমাজকে সমৃদ্ধ করতে সাহায্য করে। তথ্যগত বিশ্লেষণ এবং সমস্যা সমাধান কার্যক্রমের মাধ্যমে, এটি বিশ্ব শান্তির জন্য এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রশ্ন 17: শান্তি ও সংঘাতের মধ্যে সম্পর্ক নির্ণয় কর। ভূমিকা: শান্তি ও সংঘাতের মধ্যে সম্পর্ক একটি জটিল ও গভীর বিষয়। শান্তি এবং সংঘাত একে অপরের পরিপূরক না হলেও তাদের মধ্যে একটি পরস্পর সম্পর্ক রয়েছে। একটি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাতের ধরন এবং তার সমাধান কিভাবে হতে পারে, তা বুঝতে হলে তাদের সম্পর্ক বিশ্লেষণ করা অপরিহার্য। শান্তি ও সংঘাতের এই সম্পর্কের মধ্যে অন্তর্নিহিত বিষয়গুলো অনেক সময় সংঘর্ষের কারণ এবং শান্তির পন্থা হিসেবে দেখা যায়। শান্তি ও সংঘাতের সম্পর্ক। 1. শান্তির অস্তিত্ব সংঘাতের পরিপ্রেক্ষিতে। শান্তির অস্তিত্ব অনেক সময় সংঘাতের পরিপূরক। যখন সংঘাত চরম পর্যায়ে পৌঁছে, তখন শান্তির পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়। উদাহরণ: বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি প্রতিষ্ঠা। 2. শান্তি প্রতিষ্ঠার কৌশল হিসেবে সংঘাত। সংঘাতের মাধ্যমেও শান্তি প্রতিষ্ঠা হতে পারে, যদি তার সাথে সামাজিক ও রাজনৈতিক সমাধান সংযুক্ত থাকে। উদাহরণ: গণধিকার আন্দোলন, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। 3. শান্তি ও সংঘাতের উভয় দিকের পরিবর্তনশীলতা। শান্তি এবং সংঘাতের মধ্যে একটি পরিবর্তনশীল সম্পর্ক রয়েছে, যা কখনো একে অপরকে প্রভাবিত করে। উদাহরণ: প্যালেস্টাইন-ইসরায়েল যুদ্ধ। 4. প্রতিক্রিয়াশীল শান্তি ও সংঘাত। সংঘাতের পরিপ্রেক্ষিতে শান্তি প্রবর্তন হয় এবং এটি শান্তি প্রতিষ্ঠার চেষ্টারূপে সংঘাতের চূড়ান্ত পর্যায়ের উত্তরণ হিসেবেও কাজ করতে পারে। উদাহরণ: কোরিয়া যুদ্ধের পর শান্তির চুক্তি। 5. আন্তর্জাতিক সংস্থার ভূমিকা। সংঘাতের পর শান্তির পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন শান্তি প্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা রাখে। উদাহরণ: জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। 6. পুনর্বাসন ও সংস্কৃতির শান্তি। সংঘাতের পর শান্তি প্রতিষ্ঠা শুধুমাত্র রাষ্ট্রীয় স্তরে নয়,
বরং সামাজিক ও সাংস্কৃতিক পুনর্বাসন দ্বারা সমাজের শান্তি প্রতিষ্ঠা করা হয়। উদাহরণ, শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পর পুনর্নির্মাণ। নিমনাক, CONFLICT। সি কনফ্লিক্ট, সংঘাত। সংঘাত ও শান্তির মধ্যে সম্পর্কের প্রথম প্রমাণ হল সংঘাতের অবস্থান, যা শান্তির পথে বাধা। ও অপোজিং ফোর্সেস, বিরোধী শক্তি। শান্তির প্রতিষ্ঠায় বিরোধী শক্তির মধ্যকার সংঘাতের নিরসন প্রয়োজন। নেগোশিয়েশন, আলোচনা। শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাতের আলোচনা ও সমঝোতা অপরিহার্য। ফরেন ইনফ্লুয়েন্স, বিদেশি প্রভাব। আন্তর্জাতিক রাষ্ট্র বা সংস্থার প্রভাব শান্তি প্রতিষ্ঠার কৌশল নির্ধারণে। লিডারশিপ, নেতৃত্ব। শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, আন্তর্জাতিক সংস্থা। সংঘাতের সমাধানে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রভাব। কালচারাল রিইন্টিগ্রেশন, সাংস্কৃতিক পুনর্নির্মাণ। সংঘাতের পর সাংস্কৃতিক শান্তি প্রতিষ্ঠা। ট্রান্সফরমেশন, রূপান্তর। সংঘাত থেকে শান্তির পথে সমাজের রূপান্তর গুরুত্বপূর্ণ। উপসংহার, শান্তি এবং সংঘাতের সম্পর্ক অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। এই সম্পর্কের মধ্যে একটি বৈচিত্র্যময় দিক রয়েছে, যা কখনো সংঘাতের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে সহায়তা করে, আবার কখনো শান্তির অভাবে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজের জন্য, শান্তির প্রতিষ্ঠা সংঘাতের ফলস্বরূপও হতে পারে, যদি তা সঠিকভাবে পরিচালিত হয় এবং সামাজিক ও রাজনৈতিক সমাধানের মধ্য দিয়ে সংঘাতের ক্ষতিকর প্রভাবকে দূর করা হয়। প্রশ্ন 18, শান্তির সংস্কৃতি বলতে কি বুঝো? ভূমিকা। শান্তির সংস্কৃতি শব্দটি একটি বিশ্বজনীন ধারণা হিসেবে পরিচিত। এটি শুধু একক কোনো সমাজ বা রাষ্ট্রের জন্য নয়, বরং এটি একটি বিশ্বব্যাপী মানসিকতা ও মূল্যবোধ। শান্তির সংস্কৃতি মানে শান্তিপূর্ণ সহাবস্থান, যেখানে মানুষ সংঘাত, হিংসা এবং শত্রুতার পরিবর্তে একে অপরকে শ্রদ্ধা ও সহযোগিতা করে। শান্তির সংস্কৃতি প্রচলন করতে গেলে শান্তি, ন্যায়বিচার, সমানাধিকারের ধারণা অপরিহার্য। এটি একটি বিস্তৃত প্রক্রিয়া, যার মাধ্যমে শান্তি, সংহতি ও সহনশীলতা প্রতিষ্ঠিত হয়। শান্তির সংস্কৃতি। 1. শান্তির মৌলিক মূল্যবোধ। শান্তির সংস্কৃতি গড়ে তোলার জন্য শান্তির মৌলিক মূল্যবোধ যেমন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, সমান অধিকার, জাতিগত ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই, এবং শান্তির প্রতি দায়বদ্ধতা অপরিহার্য। উদাহরণ, শান্তির মিশন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। 2. সহনশীলতা ও আন্তধর্মীয় সমঝোতা। শান্তির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক হল সহনশীলতা। বিভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতির মধ্যে সম্প্রীতি বজায় রাখা শান্তির সংস্কৃতির অভ্যন্তরীণ অংশ। উদাহরণ, ভারতের ধর্মীয় সম্প্রীতি আন্দোলন। 3. শান্তির শিক্ষা। শান্তির সংস্কৃতির বিকাশে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শান্তির শিক্ষা প্রদান করা হয়, যা ব্যক্তি ও সমাজের মাঝে সহমত ও শান্তিপূর্ণ সম্পর্কের চর্চা বৃদ্ধি করে। উদাহরণ, শান্তি শিক্ষা কার্যক্রম পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন স্কুলে শান্তির শিক্ষা। 4. সামাজিক ন্যায় ও সমতা। শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় যখন সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত হয়। সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই শান্তির সংস্কৃতির মূল অঙ্গ। উদাহরণ, জাতিসংঘের মানবাধিকার ঘোষণা। 5. সংঘাতের শান্তিপূর্ণ সমাধান। শান্তির সংস্কৃতি প্রতিফলিত হয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে। একে অপরের মতামত এবং বিশদ পর্যালোচনা মাধ্যমে কনফ্লিক্ট রিজলিউশন হতে পারে। উদাহরণ, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার শান্তিপূর্ণ আন্দোলন। 6. আন্তর্জাতিক সহযোগিতা।
শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে। দেশগুলোর মধ্যে শান্তি ও সমঝোতার জন্য সংস্থা গঠন ও একযোগভাবে কাজ করা অপরিহার্য। উদাহরণ: জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন। নিমনাক, CULTURE। কোঅপারেশন, সহযোগিতা। শান্তির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা। আন্ডারস্ট্যান্ডিং, বুঝাবুঝি, সহনশীলতা এবং অন্যের প্রতি বুঝাবুঝি শান্তির সংস্কৃতির প্রতিষ্ঠা নিশ্চিত করে। লাও, ভালোবাসা। শান্তির সংস্কৃতি গড়ে তোলার জন্য মানুষের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি থাকা প্রয়োজন। টলারেন্স, সহনশীলতা। বিভিন্ন ধর্ম, জাতি ও সংস্কৃতির প্রতি সহনশীলতা শান্তির সংস্কৃতির অংশ। ইউনিটি, একতা। শান্তির সংস্কৃতি গড়ে তোলার জন্য সমাজে একতা ও সংহতি প্রয়োজন। রেসপেক্ট, অধিকার সম্মান। শান্তির সংস্কৃতিতে মানবাধিকারের সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডুকেশন, শিক্ষা। শান্তি ও সহযোগিতার জন্য শান্তির শিক্ষা প্রয়োজন। উপসংহার: শান্তির সংস্কৃতি বলতে এমন একটি মানসিকতা ও মূল্যবোধকে বোঝায়, যেখানে সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতিটি স্তরের মধ্যে সমতা ও ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত হয়। এটি একটি বিশ্বব্যাপী ধারণা, যা সংঘাতের মাধ্যমে নয়, বরং সহযোগিতা, সংহতি ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। শান্তির সংস্কৃতি শুধু একটি দেশের সমস্যা নয়, এটি বিশ্বের প্রতিটি মানুষের দায়িত্ব। প্রশ্ন 19, ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও। ভূমিকা: আন্তর্জাতিক রাজনীতির জগতে রাষ্ট্রসমূহ নানা আকৃতির ও ক্ষমতার অধিকারী। তাদের মধ্যে এক শ্রেণীর রাষ্ট্রকে বলা হয় ক্ষুদ্র রাষ্ট্র। যদিও এদের আয়তন ছোট, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক শান্তি প্রচেষ্টায় এদের ভূমিকাও কম নয়। ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা নির্ধারণে শুধু ভৌগোলিক আয়তন নয়, বিবেচনায় আসে জনসংখ্যা, সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব ও কূটনৈতিক সক্ষমতা। সংজ্ঞা: ক্ষুদ্র রাষ্ট্র, স্মল স্টেট, বলতে এমন একটি সার্বভৌম রাষ্ট্রকে বোঝানো হয় যার জনসংখ্যা, ভৌগোলিক আয়তন, অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত, এবং আন্তর্জাতিক রাজনীতিতে যার প্রভাব সীমিত। জাতিসংঘের মতে, যেসব রাষ্ট্রের জনসংখ্যা 15 লাখের কম অথবা ভূখণ্ড খুবই ছোট, তাদের ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ: 1. জনসংখ্যা কম। সাধারণত 15 লাখ বা তার চেয়ে কম জনসংখ্যার রাষ্ট্র। 2. ভূখণ্ড ছোট। আয়তনে ছোট। কখনো কখনো একটি দ্বীপ বা উপদ্বীপ নিয়েই গঠিত হয়। 3. সামরিক শক্তি দুর্বল। নিজস্ব সেনাবাহিনী দুর্বল বা অনুপস্থিত থাকে। অনেক সময় নিরাপত্তার জন্য বড় রাষ্ট্রের উপর নির্ভর করে। 4. অর্থনৈতিক সীমাবদ্ধতা। উৎপাদন ক্ষমতা কম, আমদানির উপর নির্ভরশীল এবং বৈদেশিক সাহায্যের প্রয়োজন হয়। 5. আন্তর্জাতিক নির্ভরতা। বড় রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর বেশি নির্ভরশীল। 6. কূটনৈতিক নমনীয়তা। নিরপেক্ষতা ও কৌশলী কূটনীতি ব্যবহার করে অস্তিত্ব রক্ষা করে। 7. প্রাকৃতিক দুর্যোগে দুর্বলতা। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 8. জাতিসংঘ ও অন্যান্য ফোরামে সক্রিয়তা। নিজের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক সংগঠনগুলোতে সক্রিয় অংশগ্রহণ করে। উদাহরণ: মালদ্বীপ, ভুটান, ফিজি, লিচেনস্টেইন, মোনাকো, লুক্সেমবার্গ। নিমনাক, SMALLSTATE, ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য মনে রাখার কৌশল। স্মল পপুলেশন, কম জনসংখ্যা। মিনিমাল ল্যান্ড এরিয়া, সীমিত ভৌগোলিক আয়তন।
ডিপেন্ডেন্ট বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। লিমিটেড মিলিটারি সামরিক শক্তি দুর্বল। লো গ্লোবাল ইনফ্লুয়েন্স আন্তর্জাতিক প্রভাব কম। সাসেপ্টেবল টু ডিজাস্টার দুর্যোগে ভঙ্গুর। ট্রেড রিলায়েন্ট আমদানি নির্ভর অর্থনীতি। অ্যাক্টিভ ডিপ্লোমেসি কূটনৈতিকভাবে সক্রিয়। ট্যুরিজম বেসড ইকোনমি পর্যটন নির্ভর অর্থনীতি। এক্সটার্নাল সিকিউরিটি গ্যারান্টি নিরাপত্তায় বহিনির্ভরতা। উপসংহার। ক্ষুদ্র রাষ্ট্র মানে শুধু আয়তনে ছোট হওয়া নয়, বরং ক্ষমতার দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল হওয়াও এর বৈশিষ্ট্য। বিশ্ব ব্যবস্থায় ক্ষুদ্র রাষ্ট্রগুলোর কণ্ঠস্বর অনেক সময় ছোট হলেও, তারা কূটনৈতিক চাতুর্য, নিরপেক্ষতা ও আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান বৈশ্বিক সমস্যায়, যেমন জলবায়ু পরিবর্তন বা শান্তিরক্ষা, ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মতামত ক্রমেই গুরুত্ব পাচ্ছে। প্রশ্ন 20 ইসলামী মৌলবাদ বলতে কি বুঝো? ভূমিকা। ইতিহাসে ধর্ম একাধিকবার রাজনীতি ও সমাজ ব্যবস্থার চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ইসলাম ধর্মও তার ব্যতিক্রম নয়। তবে যখন ধর্মীয় আদর্শকে কট্টরভাবে ও অন্ধভাবে রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন তা ইসলামী মৌলবাদ নামে পরিচিত। এটি আধুনিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয়। সংজ্ঞা। ইসলামী মৌলবাদ ইসলামিক ফান্ডামেন্টালিজম বলতে বোঝায় ইসলামের মৌলিক শিক্ষাকে কঠোরভাবে অনুসরণ করে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ইসলামী শাসন কায়েমের প্রচেষ্টা, যেখানে শরিয়াহ আইন সমাজের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করা হয়। এই ধারণা ধর্মীয় অনুভূতির চেয়ে অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, এবং এতে সহিংসতা আশ্রয় নেওয়ার ঘটনাও ঘটে। ইসলামী মৌলবাদের মূল বৈশিষ্ট্যসমূহ। 1. শরিয়াহ ভিত্তিক শাসন ব্যবস্থার দাবি। ধর্মীয় আইনকে রাষ্ট্রীয় আইন হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। 2. পশ্চিমা আধুনিকতাবাদের বিরোধিতা। পাশ্চাত্য সংস্কৃতি, রাজনীতি ও জীবনধারাকে ইসলাম বিরোধী মনে করে। 3. রাজনীতিতে ধর্মের একচেটিয়া স্থান। ধর্মকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। 4. কট্টরপন্থা ও অসহিষ্ণুতা। ভিন্নমত ও ধর্মীয় সহনশীলতা তীব্রভাবে প্রত্যাখ্যান করে। 5. ধর্মীয় নেতার কর্তৃত্ব প্রতিষ্ঠা। ধর্মগুরুদের শাসন ও ব্যাখ্যার উপরে রাষ্ট্রীয় কর্তৃত্ব গড়ে তোলে। 6. নারী ও সংখ্যালঘু অধিকার হ্রাস। অনেক সময় নারী স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকারে হস্তক্ষেপ ঘটে। 7. শহীদ ও জিহাদের গৌরবায়ন। আত্মঘাতী হামলা বা জিহাদকে ধর্মীয় কর্তব্য বলে মনে করে। 8. গোত্রভিত্তিক বা জাতিগত বিভাজন। বিভিন্ন মুসলিম উপদলের মধ্যে বিভেদ সৃষ্টি করে। উদাহরণ: তালেবান আফগানিস্তান, ইসলামিক স্টেট IS, বোকো হারাম নাইজেরিয়া, আল কায়দা আন্তর্জাতিক সন্ত্রাস সংগঠন। নিমনক FUNDAMENTAL ইসলামী মৌলবাদের বৈশিষ্ট্য মনে রাখার কৌশল। ফেথ ল ড্রিভেন বিশ্বাসভিত্তিক আইন প্রতিষ্ঠা। আনকম্প্রোমাইজিং অসহিষ্ণু ও আপোষহীন মনোভাব। নো টু মডার্নিটি আধুনিকতার বিরোধিতা। ডিক্টেটরশিপ অফ ক্লার্জি ধর্মীয় নেতার কর্তৃত্ব। অ্যান্টি ওয়েস্ট পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে। মিলিটেন্সি প্রোন সহিংসতা প্রতি ঝোঁক। এক্সক্লুশন অফ মাইনরিটিস সংখ্যালঘুদের পাইচু। নো জেন্ডার ইকুয়ালিটি নারী অধিকার অস্বীকার। থিওক্র্যাটিক অ্যাম্বিশন ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছা। অ্যাগ্রেসিভ জিহাদ আক্রমণাত্মক জিহাদ চিন্তা। লর অফ শরায়া শরিয়ার কঠোর প্রয়োগ। উপসংহার। ইসলামী মৌলবাদ আধুনিক সমাজে এক জটিল ও সংকটজনক বিষয়। যদিও অনেক সময় এটি ধর্মপ্রাণতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়, বাস্তবে তা ধর্মীয় কঠোরতা,
রাজনৈতিক কর্তৃত্ব ও সহিংসতা মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গঠনে তাই প্রয়োজন সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং ধর্মীয় মূল্যবোধের মানবিক ব্যাখ্যা। প্রশ্ন 21, সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি কি? ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্কের জগতে যখন রাষ্ট্রীয় প্রতিনিধিরা সামরিক, রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ে সমস্যা সমাধানে ব্যর্থ হন বা সীমিত হয়ে পড়েন, তখন বিকল্প পন্থায় শান্তি ও সমঝোতার পথ খোঁজা হয়। একে বলা হয় সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি, একটি অনানুষ্ঠানিক অথচ গুরুত্বপূর্ণ কৌশল যা দ্বন্দ্ব নিরসন ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে সহায়ক। সংজ্ঞা। সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি, দ্বিতীয় পথ কূটনীতি বলতে বোঝায় রাষ্ট্রীয় বা সরকারি কর্মকর্তাদের বাইরে থাকা বেসরকারি ব্যক্তিবর্গ, গবেষক, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক, ধর্মীয় নেতা ও এনজিওদের মাধ্যমে সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টা। এটি মূলত ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি, সরকারি কূটনীতি, এর পরিপূরক, যেখানে নৈতিক প্রভাব ও মানবিক সম্পর্কের উপর জোর দেওয়া হয়। সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি এর বৈশিষ্ট্যসমূহ। ১. অপ্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। সরকার বা রাষ্ট্র নয়, বেসরকারি পক্ষ এতে অংশগ্রহণ করে। ২. নিচু স্তরের সংলাপ। সাধারণ নাগরিক, স্থানীয় নেতা বা সমাজকর্মীদের মধ্যে আলোচনা হয়। ৩. সরাসরি আলোচনার পরিবেশ তৈরি। নিরাপদ ও উন্মুক্ত পরিবেশে সংকট বিষয়ে খোলামেলা মতবিনিময় হয়। ৪. বিশ্বাস অর্জনের প্রয়াস। প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ার চেষ্টা করা হয়। ৫. কর্মশালা, সেমিনার ও ফোরাম ব্যবহার। আলোচনা চালানোর জন্য একাডেমিক ও প্রশিক্ষণভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। ৬. দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন। তাৎক্ষণিক সমাধানের চেয়ে স্থায়ী শান্তি স্থাপনে মনোযোগ দেওয়া হয়। ৭. সরকারি কূটনীতিতে সহযোগিতা। ট্র্যাক ওয়ান কূটনীতিকে পরিপূরক তথ্য ও প্রস্তাব দিয়ে সহায়তা করে। সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি এর উদ্দেশ্য সংঘাতের মূল কারণ অনুধাবন করা, আলোচনার মাধ্যমে মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা, গঠনমূলক সংলাপের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা, স্থায়ী শান্তির জন্য সামাজিক প্রস্তুতি তৈরি। উদাহরণ: মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংলাপের বিভিন্ন উদ্যোগ। দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান নাগরিকদের শান্তি ফোরাম। আফ্রিকায় গৃহযুদ্ধ নিরসনে নাগরিক সমাজের ভূমিকা। নিমনক, সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি এর উপাদান মনে রাখার কৌশল। পিপল বেসড জনভিত্তিক আলোচনা। এনগেজমেন্ট অফ এনজিওএস, এনজিওর সম্পৃক্ততা। একাডেমিক এবং সিভিল এক্সপার্টস, বিশেষজ্ঞদের অংশগ্রহণ। কনফিডেন্স বিল্ডিং, বিশ্বাস অর্জনের প্রচেষ্টা। এক্সট্রা গভর্নমেন্টাল প্রসেস, সরকার বহির্ভূত কূটনীতি। ট্রাস্ট ওভার টাইম, সময়ের সঙ্গে বিশ্বাস গড়া। অল্টারনেটিভ টু ট্র্যাক ওয়ান, প্রথাগত কূটনীতির বিকল্প। লিসেনিং এনভায়রনমেন্ট, শোনার পরিবেশ তৈরি। নলেজ শেয়ারিং, জ্ঞান ও তথ্য বিনিময়। উপসংহার: সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি হল এমন এক কৌশল যেখানে যুদ্ধ নয়, সংলাপ দিয়ে শান্তির সেতু নির্মাণ হয়। যখন সরকার ও রাষ্ট্র ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষ, চিন্তাবিদ ও সমাজপথপ্রদর্শকেরাই একে অপরের হৃদয়ের ভাষা বোঝার মাধ্যমে জাতিগোষ্ঠী, ধর্ম কিংবা সীমান্তের পার্থক্য ভুলিয়ে শান্তির নতুন দিগন্ত উন্মোচন করেন। শান্তি প্রতিষ্ঠার এই বিকল্প পথ আজকের বিশ্বে হয়ে উঠছে অনিবার্য এক উপায়। আপনার পরবর্তী প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্ন 22, শান্তির ইতিবাচক ধারণা ব্যাখ্যা কর। ভূমিকা। শান্তি শব্দটি শুনলেই মনের ভিতরে জেগে ওঠে এক প্রশান্তির ছবি, নৈশব্দ, সহনশীলতা ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি। কিন্তু শান্তি শুধু যুদ্ধের অনুপস্থিতিই নয়, বরং ইতিবাচক শান্তি,
বলতে বোঝায় এমন এক সমাজ ব্যবস্থা যেখানে নেই কোন শোষণ, বৈষম্য কিংবা নিপীড়ন, আছে কেবল মানব মর্যাদা, ন্যায়বিচার ও সম্প্রীতির উত্তরণ। সংজ্ঞা: নরওয়েজিয়ান সমাজবিজ্ঞানী ইয়োহান গ্যালটিং এর ভাষায়, Positive peace refers not just to the absence of violence but to the presence of social justice, equality, and harmony in society. অর্থাৎ, ইতিবাচক শান্তি এমন এক পরিস্থিতি যেখানে সামাজিক কাঠামো ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয় এবং প্রতিটি মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে। ইতিবাচক শান্তির বৈশিষ্ট্য: ১. সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ। সব শ্রেণী, লিঙ্গ, ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতি সমান আচরণ প্রতিষ্ঠিত হয়। ২. অর্থনৈতিক সমতা। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে দরিদ্রতা দূর করা হয়। ৩. শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুলভতা। মৌলিক চাহিদার নিশ্চয়তা শান্তিকে আরও দৃঢ় করে তোলে। ৪. মানবাধিকার সংরক্ষণ। ব্যক্তি ও গোষ্ঠীর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে ওঠে। ৫. ধর্মীয় ও সাংস্কৃতিক সহাবস্থান। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতা বাড়ে। ৬. অহিংস রাজনৈতিক কাঠামো। শক্তির মাধ্যমে নয়, বরং মতবিনিময় ও অংশগ্রহণমূলক নীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। ৭. নাগরিক সমাজের সক্রিয়তা। জনগণ সক্রিয়ভাবে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। ৮. প্রাকৃতিক সম্পদের ন্যায় ব্যবহার। পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও শান্তির অন্যতম দিক। নিমনকেড, JUSTPEACE, ইতিবাচক শান্তির উপাদান মনে রাখার কৌশল। যে, জাস্টিস ফর অল, সবার জন্য ন্যায়বিচার। ইউনিভার্সাল রাইটস, সার্বজনীন অধিকার। সোশ্যাল ইকুইটি, সামাজিক সমতা। টলারেন্স এবং ট্রাস্ট, সহনশীলতা ও বিশ্বাস। পার্টিসিপেশন ইন পলিটিক্স, রাজনৈতিক অংশগ্রহণ। এডুকেশন এবং হেলথ অ্যাক্সেস, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। অ্যাক্টিভ সিভিল সোসাইটি, সক্রিয় নাগরিক সমাজ। কালচারাল কোএক্সিস্টেন্স, সাংস্কৃতিক সহাবস্থান। এনভায়রনমেন্টাল কেয়ার, পরিবেশের প্রতি যত্ন। উপসংহার: ইতিবাচক শান্তি হল কেবল গোলাগুলির অনুপস্থিতি নয়, বরং মানুষের মর্যাদা রক্ষার শর্ত পূরণ। যেখানে সকলেই বাঁচে সমান অধিকার নিয়ে, গড়ে ওঠে এক ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ। এই শান্তি প্রতিষ্ঠার জন্য চাই শিক্ষা, সহনশীলতা, সংলাপ ও সক্রিয় সামাজিক অংশগ্রহণ, কারণ শান্তির ভিত গড়ে ওঠে ন্যায় ও সমতার মাটিতে। আপনার পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে প্রস্তুত আছি। ক্যারি অন লিখলে শুরু করব। প্রশ্ন 23, শান্তির বিকল্প ধারণার মূল বিষয়সমূহ আলোচনা কর। ভূমিকা: শান্তির ধারণা একালে এসেছে বহু রূপে, বহু ব্যাখ্যায়। মূল্যধারার, ইতিবাচক শান্তি, কিংবা নেতিবাচক শান্তি, ছাড়াও আছে কিছু বিকল্প, অন্তর্দৃষ্টি ভিত্তিক দৃষ্টিভঙ্গি, যা বিভিন্ন সংস্কৃতি, আদিবাসী চেতনা ও প্রান্তিক কণ্ঠকে অন্তর্ভুক্ত করে। এই বিকল্প ধারাগুলো শুধুই রাজনৈতিক শান্তির নয়, বরং মানবিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শান্তির প্রতীক। তাই বিকল্প শান্তির ধারণা মানেই একটি গভীরতর, সর্বাঙ্গীন ও অন্তর্ভুক্তিমূলক পরিপ্রেক্ষিত। বিকল্প শান্তির ধারণার মূল বিষয়সমূহ। ১. আদিবাসী ও স্থানীয় দৃষ্টিভঙ্গি। প্রকৃতি, পূর্বপুরুষ ও সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনই শান্তি। উদাহরণ: দক্ষিণ আমেরিকার বিওনভিভির বা ভালোভাবে বেঁচে থাকা দর্শন। ২. নারীবাদী শান্তি তত্ত্ব। পুরুষতান্ত্রিক সহিংসতা বিপরীতে নারীবান্ধব সমাজ গঠনের প্রচেষ্টা। শান্তি কেবল অস্ত্র ফেলার বিষয় নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মর্যাদা প্রতিষ্ঠা। ৩. পরিবেশ ভিত্তিক শান্তি। পরিবেশের উপর আধিপত্য নয়, বরং সহাবস্থানই শান্তির ভিত্তি।
বন উজাড়, নদী দখল ইত্যাদি পরিবেশগত সহিংসতা বিবেচিত হয়। 4. আধ্যাত্মিক বা ধর্মীয় শান্তি চর্চা। আত্মার শান্তি ও ভেতরের সাম্য বজায় রেখে বাইরের শান্তি প্রতিষ্ঠা। বৌদ্ধ দর্শন, সুফি দর্শন ইত্যাদিতে এর প্রতিফলন। 5. আবশ্যিক চাহিদা ভিত্তিক শান্তি। খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এই মৌলিক চাহিদার অভাব শান্তির অভাব। শান্তিকে এখানে উন্নয়নের সমার্থক ধরা হয়। 6. সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি। একে অপরের সংস্কৃতি ও চর্চাকে সম্মান করাই হলো সত্যিকারের শান্তি। 7. অভ্যন্তরীণ শান্তি বা আত্মশৃঙ্খলা। ব্যক্তি যদি নিজেকে গ্রহণ না করতে পারে, তবে বাইরের শান্তি প্রতিষ্ঠা দুরূহ। যোগ, ধ্যান, চেতনা প্রশিক্ষণ এর অংশ। 8. পার্থিব ন্যায় ও সমতা নিশ্চিতকরণ। শান্তি তখনই স্থায়ী হয়, যখন সমাজে অর্থনৈতিক ও সামাজিক সুবিচার থাকে। ড্যাশ 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 নিমনকেড, PEACEVISION, বিকল্প শান্তির 10টি দিক মনে রাখার কৌশল। পি পার্সোনাল হার্মনি, ব্যক্তিগত শান্তি। ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য। অ্যানসেস্ট্রাল উইজডম, আদিবাসী চেতনা। কালচারাল অ্যাকসেপ্টেন্স, সাংস্কৃতিক সহনশীলতা। এসেনশিয়াল নিডস, প্রাথমিক চাহিদা পূরণ। ভয়েস অফ উইমেন, নারী স্বাধীনতা। ইনার পিস, আধ্যাত্মিক প্রশান্তি। সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। ইন্টারফেথ ডায়ালগ, ধর্মীয় সংলাপ। অর্গানিক কোএক্সিস্টেন্স, সহাবস্থানের নীতি। নন ভায়োলেন্স এথিক, অহিংস চর্চা। ড্যাশ 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 উপসংহার। বিকল্প শান্তির ধারণা আমাদের শেখায়, শান্তি কেবল রাষ্ট্রীয় নীতির বিষয় নয়, বরং এটি একটি জীবন্ত, বহুমাত্রিক জীবন দর্শন। যেখানে মানুষের আত্মা, সমাজের কাঠামো, প্রকৃতি ও সংস্কৃতি একত্রে মিলে নির্মাণ করে একটি সহনশীল, সম্মানপূর্ণ বিশ্ব। আজকের বৈচিত্র্যপূর্ণ সংঘাতের দুনিয়ায়, এই বিকল্প দৃষ্টিভঙ্গিই হতে পারে দীর্ঘস্থায়ী শান্তির